প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যথারীতি অর্থনীতি দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার অধ্যায় থেকে আমরা যথারীতি পড়ব। আজকে এই অধ্যায়ের আমাদের তৃতীয় ক্লাস। আমরা এই অধ্যায়টি আজকে শেষ করতে চেষ্টা করব। দেখি আজকে আমাদের পাঠ পরিকল্পনায় কী আছে। আজকে আমরা দেখব বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার অভিজ্ঞতা এবং দেখব পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং দ্বিবার্ষিকী পরিকল্পনা। এই বিষয়গুলো আজকে আমরা দেখব। দেখি, গত ক্লাসে আমরা অবশ্য উন্নয়নের প্রকারভেদ দেখেছিলাম। তার মধ্যে আমরা দেখেছিলাম প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, এরকম। আজকে আমরা একটু দেখি কি বলছে। আজকে আমরা তারপর থেকে পড়া শুরু করছি। তাহলে আজকে আমরা দেখি, স্বাধীনতা লাভের পর অদ্যাবধি বাংলাদেশের 7টি উন্নয়ন পরিকল্পনা, অর্থাৎ 7টা শেষ হয়ে গেছে, 8মটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, 7টা এইরকম 7টা শেষের দিকেই এইরকম অবস্থায় আমরা আছি। 8মটা শুরু হবে, এরকম অবস্থায় আমরা আছি। দ্বিতীয় বর্ষে দ্বিবার্ষিক পরিকল্পনা আমাদের হয়েছে এবং দ্বিবার্ষিক পরিকল্পনা কেন গ্রহণ করা হয়েছে সেটাও আমরা দেখব। আমরা তাহলে দেখি যে আমরা বলছে যে এখানে 7টি উন্নয়ন পরিকল্পনা পঞ্চবার্ষিকী এর মধ্যে গ্রহণ করা হয়েছে এবং 7মটি সমাপ্তির পথে। এবং সমাপ্তির পথে মানে কি, 7মটা শেষ হয়ে 8মটা শুরু হয়ে গেছে। 7মটা শেষ হয়ে 8মটা শুরু হয়ে গেছে গত 2020 সালের জুলাই মাস থেকে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়ে গেছে। তাহলে যেহেতু 8টা পঞ্চবার্ষিক পরিকল্পনা, এর মধ্যে প্রথম দিকে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইগুলোর বিষয়ে আমাদের হালকা হালকা জানলেই হবে। এগুলো খুব বেশি বিস্তারিত জানার দরকার নাই, ঠিক আছে? আমরা আসলে বিস্তারিত পড়ব পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। 8ম যেহেতু এখনও শুরু হয়নি, 8ম থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম এবং এটা অল্প একটু পড়ে নিলেই হবে। বেশি পড়ব ষষ্ঠ, সপ্তম, পঞ্চমটাও আমরা হালকা পাতলা পড়ে নেব। তাহলে আমরা একটু দেখে নেই যে এই প্রথম থেকে তৃতীয় এইটার বিস্তারিত ব্যাখ্যা নেই, শুধু টেবিল দেওয়া আছে। এই টেবিল মাধ্যমে আমরা একটু দেখে নেই যে এইসব পরিকল্পনার ঘটনাগুলো কী ছিল। প্রবৃদ্ধির হার অর্থাৎ সম্পদ বৃদ্ধির হার প্রথম পরিকল্পনাটা ছিল, দেখো কত সালে ছিল, 73 থেকে 78 সাল। 73-এর থেকে 78-এর জুন মাস পর্যন্ত, 73-এর জুলাই থেকে 78-এর জুন মাস পর্যন্ত এই পরিকল্পনাটা ছিল। তাহলে এই পরিকল্পনায় প্রবৃদ্ধি অর্জন করার লক্ষ্যমাত্রা ছিল 5.5 অর্থাৎ 5% ছিল এবং অর্জন হয়েছে 4 অর্থাৎ স্বাধীনতার পরপরই দেশে অনেক সমস্যা ছিল। হ্যাঁ, এই জন্য উন্নতি করা আসলে কঠিন ছিল। অবকাঠামো ভেঙে গেছিল, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, এরকম যন্ত্রপাতি, মেশিন, মিল ফ্যাক্টরি পোড়ায় দেওয়া হয়েছিল যুদ্ধের সময়। এই জন্য লক্ষ্যমাত্রার কাছাকাছি 5.5 থেকে 4 পর্যন্ত অর্জিত হয়েছে। এবং দেখো পরের বার ছিল দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। এখানে একটা গ্যাপ আছে, দেখো 78 থেকে 80। হ্যাঁ, 78 সালের পর কী ঘটছিল? আবার 78-এর জুলাই থেকে কেন শুরু হয় নাই? কেন সেটা 80 সাল থেকে শুরু হয়েছে? 80-র জুলাই থেকে শুরু হয়েছে কেন? সেটা হলো এই মাঝখানে একটা দ্বিবার্ষিক পরিকল্পনা। এই যে আমরা বলছি দ্বিবার্ষিক পরিকল্পনা, একটা দ্বিবার্ষিক পরিকল্পনা, সেই দ্বিবার্ষিক পরিকল্পনাটা এইখানে। সেইটারও ঘটনা আছে। সেইটার ঘটনা কি? আমরা জানি বঙ্গবন্ধু দেশে আসার পর এই যে আগামীকাল 10ই জানুয়ারি উনি পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশে আসেন। হ্যাঁ, 1972 সালে আসার পরে, হ্যাঁ, উনি যখন ক্ষমতায় বসেন 1975 সালের 15ই আগস্ট সপরিবারে ওনাকে হত্যা করা হয়। 75 সালেই দেখো এটার মাঝামাঝি 75 সাল। এই 75 সালে মারার পর যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয় তারা এই পরিকল্পনাটাই সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি এবং ওই সময় অনেক বিপ্লব, প্রতিবিপ্লব এই দেশে হয়েছে রাজনৈতিক, এগুলো আমরা জানি হালকা পাতলা কিছু। তারপরে হচ্ছে যে ওই সময়ের ওই ঘটনার পর দেশের সব কিছুই অনেকটা স্থিমিত হয়ে যায় এবং এরপর যারা ক্ষমতায় আসে তারা বঙ্গবন্ধুর এই কাজগুলোকে আর আগায় নিয়ে যেতে চায় নাই। তারা তাদের নিজেদের মতো করে কাজগুলা করতে চাইছে। হ্যাঁ, এই ক্ষেত্রে তারা যেটা করছে 2 বছরের একটা পরিকল্পনা, দ্বিবার্ষিক পরিকল্পনা নিয়ে এইখানে যেই কাজ, এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেগুলা বাদ ছিল, এইগুলা তারা কি করছে, একটু হলো আগায় শেষ করে নিয়ে নিজেদের মতো করে পরিকল্পনা এরা করেছিল। সেই জিনিসটাই এখানে বলছে। তাহলে দেখো প্রথমে
এই ৮০ সালে যখন জিয়াউর রহমান ক্ষমতায়, উনি এই ৭.৭২ ভাগ, একটা অসম্ভব রকম প্রায় লক্ষ্যমাত্রা জিডিপির লক্ষ্য করে। পরে আবার বুঝতে পারছে যে এটা তো বোকামি হয়ে গেছে, সংশোধনী দিছে ৪.৪ ভাগ এবং অর্জিত হয় ৩.৮ ভাগ। দেখো ভঙ্গুর দেশেই 4 ভাগ, পরে যে দেখো যে আরো কম অর্জিত হয়েছে। অর্থাৎ ইচ্ছা করলেই যত ইচ্ছা তত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না। তৃতীয়টাতেও দেখো 5.4 ভাগ এবং 3.8 ভাগ। তার মানে দেখো এখানে নেতৃত্বের একটা গুণও আছে। ভাঙ্গাচুরা অবস্থায় দেশ নিয়ে উনি 4 ভাগ পারছে, আর বাকিরা এর পরের যতই দিন গেছে এই যে দেখো কমে গেছে, এখানে কমে গেছে এইগুলা। এরকম অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, বৈদেশিক নির্ভরশীলতা ছিল 40%। বাজেট যত টাকার তার মধ্যে 40%, 77 ভাগ, 94 ভাগ। তার মানে এই বাজেটটা প্রায় পুরোই ছিল বিদেশের উপর সাহায্যের উপর নির্ভরশীল। আস্তে 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 কমে গেছে। এইটাতেও বৈদেশিক উপর সাহায্য ছিল নির্ভরশীল। এরকম ব্যাপারগুলো এইখানে কি কি এইখানে লক্ষ্য ছিল? আয় বন্টনের অসমতা দূর করা, আয় বন্টনের অসমতা, এই বিষয়গুলাই। অর্থাৎ ধনীরা বেশি ধনী হচ্ছে আর গরিবরা আরো গরিব হচ্ছে। এই যে গরিবরা গরিব, ধনীরা ধনী, বৈষম্য হচ্ছে। এইটা কমায় আনার জন্য কিভাবে ধনীদের সম্পদ বাড়ানো যায়, তাদের টাকা পয়সা রোজগারের ব্যবস্থা করা যায়, এগুলো এই পরিকল্পনাগুলোতে, পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোতে ছিল। এরপরে আমরা দেখি যে এই পঞ্চবার্ষিক পরিকল্পনার 3টার পরে এইখানে কি বলছে, এইগুলার বরাদ্দগুলা, যে কোন পরিকল্পনায় কত টাকা বরাদ্দ ছিল। দেখো এগুলা মিলিয়ন টাকায়, মিলিয়ন মিলিয়ন মানে 10 মিলিয়নে 1 কোটি। তাহলে এইখানে আসছে দেখো 44,550। তার মানে তুমি 10 দিয়া ভাগ করলে এই শূন্যটা যদি কেটে দাও, তাহলে 1,10,000, 4,455 মাত্র কোটি টাকার বাজেট ছিল আমাদের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। 4,000, আর এখন 5 লক্ষ কোটির উপরে। এরকম দেখো সরকারের আয়তন, সরকারি এ ছিল হাতে এই বিনিয়োগ বা ব্যয় ছিল এত। হ্যাঁ, এই শূন্য যদি বাদ দিয়ে দাও তাহলে এই 1,10,3,952 কোটি টাকা বেসরকারি খাতে। এরকম এগুলা খাতোয়ারি দেওয়া আছে। প্রবৃদ্ধি ছিল এত, এই যে 4% অর্জিত। দেখো এইগুলাই ওই পৃষ্ঠারগুলাই এইখানে কিছুটা এইভাবে দিয়ে দিছে। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা এসে আমাদের 4.21% আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, এরকম বিষয়টা। তাহলে আমরা আরেকটু জিনিস দেখি যে দেখো এইখানে এরপরে এই 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 যে আমরা বলছিলাম যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা যখন নেওয়া হয়, হ্যাঁ, 78 সালে সেটা শেষ হবে। এই 78 সালে শেষ হওয়ার পরেই, হ্যাঁ, দেখো এইখানে কি করছে, একটা দ্বিবার্ষিক পরিকল্পনা এইখানে নিচ্ছে। দেখো 78 সাল থেকে 80 সাল পর্যন্ত, অর্থাৎ ওই শেখ মুজিব বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর এবং দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার ফলে যেই সব টার্গেট নিয়েছিল, যে এই পরিমাণ অর্থনৈতিক উন্নয়ন করবে, এই পরিমাণ সামাজিক উন্নয়ন, এই পরিমাণ স্কুল করবে, এই পরিমাণ কলেজ করবে, এগুলা আসলে সম্ভব হয় নাই বাস্তবায়ন। এই কারণে বঙ্গবন্ধুর সময় যেই প্রকল্পগুলা, যেগুলা টার্গেট করা হয়েছিল, এগুলা সমাপ্ত করে জিয়াউর রহমান তার নিজের মতো করে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে। এই জন্য এই 2 বছরে আগের পরিকল্পনা যেগুলো অসমাপ্ত ছিল সেগুলো শেষ করে সে নিতে চাইছে। এবং এইটা একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা। তাহলে এই দ্বিবার্ষিক পরিকল্পনার কিছু লক্ষ্যমাত্রা ছিল। সেটা কি দেখো, এই পরিকল্পনায় প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 6.5 ভাগ ধরা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা কি কি কত, 23 লাখ নতুন কর্মসংস্থান, এইসব বিষয়গুলো ছিল। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজার 1,040 জন জন্মাইতো, সেটারে 3 জন কমায় 37 জন। অর্থাৎ পরিবার পরিকল্পনা সহ নানা পদ্ধতির মাধ্যমে বিদেশি সাহায্যের উপর 77 ভাগ থেকে নির্ভরশীলতা কমায় 64 ভাগ, কিছু কমায় নিয়ে বিদেশিদের কাছ থেকে ঋণ এনে, ধার এনে, হ্যাঁ, তারপরে হচ্ছে সহায়তা এনে, অনুদান এনে, হ্যাঁ, এইসব এনে আমাদের বাজেট বাস্তবায়ন করতে হতো। খাদ্য ঘাটতি ছিল 17 লক্ষ মেট্রিক টন, এটা থেকে 13 লক্ষ। অর্থাৎ ধান উৎপাদন বাড়াইতে চাইছিল, সেই কাজগুলো। রপ্তানি বৃদ্ধি করতে চাইছে 11%। অর্থাৎ তুমি এই দ্বিবার্ষিক পরিকল্পনার সময়টা পড়বা, এবং আমি যে পটভূমি বলছি কেন নেওয়া হয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যার পরের ঘটনাগুলো বললাম, এগুলা চিন্তা করবা। আর এই লক্ষ্যমাত্রাগুলা, এগুলা তোমরা একটু মনে রাখবা। এখান থেকে মোটা দাগে 9টার মধ্যে যেই কয়টা তুমি মনে রাখতে পারো, এগুলো একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো এইখানে এই পরিকল্পনার একটা ছক দিচ্ছে দ্বিবার্ষিক পরিকল্পনার ব্যয়ের। এইখানে মোটা দাগে তোমার এত কিছু এইখানে দেখার দরকার নাই। এইখানে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে, মনে রাখবা
যে এইখানে প্রবৃদ্ধিটা কত ধার্য করা হয়েছিল আর কত হলো অর্জিত হয়েছিল। প্রবৃদ্ধি ধার্য করা হয়েছিল এখানে 5.6 আর 3.5 অর্জিত হয়েছিল। তুমি শুধু এইটুক মনে রাখো, এইখানে এই লক্ষ্যমাত্রাগুলা মনে রাখো। এবং এই যে 78 সালের কবে শুরু হয়েছে, পঞ্চবার্ষিক জুনে শেষ হয়েছে, আর জুলাই থেকেই আবার হলো দ্বিবার্ষিক শুরু হয়েছে জুলাই থেকেই। এবং 80 সালের এর এর পহেলা জুলাই, এই যে 78 সালের পহেলা জুলাই থেকে, হ্যাঁ জুলাই থেকে আমাদের বাজেট শুরু হয়, জুলাই থেকে 80 সালের জুন মাস পর্যন্ত এই দ্বিবার্ষিক, অর্থাৎ 78 79, 78 79 আর 79 80, এই যে দুইটা অর্থ বছর আমাদের, যেহেতু বাজেট শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে পরের বছরের জুনের শেষ দিন পর্যন্ত, 30শে জুন পর্যন্ত, এই জন্য এইভাবে 2 বছর কাউন্ট করে। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু এখানে দেখে নিবা। হ্যাঁ, এইখানে কোনো টার্ম যদি না বুঝো তাহলে আমাকে একটু বলবা, আমি আবার পরে সেটা বলতে চেষ্টা করব। এরপরে দেখো, শুধু তো ওই যে টার্গেটগুলো করছিল যে এই করবে, এত পার্সেন্ট করবে, দারিদ্র্য দূর করবে, বৈদেশিক বিনিয়োগ বাড়াবে, বৈদেশিক সাহায্য কমাবে, এগুলো ছিল। আসলে বাস্তবায়ন কত সম্ভব হয়েছিল দেখো, প্রবৃদ্ধি 5.6 ধার্য করছিল, কিন্তু 3.5 অর্জিত হয়েছে। তারপরে খাদ্য আমদানি করতে হয় 29.18 লক্ষ মেট্রিক টন, আসলে ঘাটতি ছিল 17। 17-র মধ্যে ওরা বলছিল যে এটা 13-তে নিয়ে আসবে, অর্থাৎ 4 ওরা নতুন করে উৎপাদন করবে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে আরও বেশি ঘাটতি হয়ে গেছে। 17 থেকে বেড়ে কত হয়ে গেছে, 29। তার মানে কত বাড়ছে দেখো, 12 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি শুরু হয়ে গেছে। অর্থাৎ পরিকল্পনা যা চক আউট করছিল এটা ভালোভাবে কাজ করে নাই, সম্পূর্ণ ছিল বৈদেশিক সাহায্য নির্ভরশীল ছিল। যদিও বলছিল 77 থেকে 64 আনবে, পারে নাই। এই বিষয়গুলো এখানে দেখবা। তাহলে আমরা ওইখানে 3টা পরিকল্পনা দেখলাম পঞ্চবার্ষিকী, আমরা এইখানে দ্বিবার্ষিক পরিকল্পনা দেখলাম। তাহলে দ্বিবার্ষিক দিয়ে আমাদের চলে গেল তৃতীয় পঞ্চবার্ষিক পর্যন্ত, অর্থাৎ 90 সাল পর্যন্ত চলে গেছে এই এই 3টা পঞ্চবার্ষিক এবং একটা দ্বিবার্ষিকে। এরপরে দেখো 90 থেকে 95, অর্থাৎ এরশাদ সাহেবকে যখন ক্ষমতা থেকে নামানো হয়, এরপরে এরশাদ সাহেবকে নামানোর পরে যখন আবার নির্বাচন হয়, 90 সালে নির্বাচিত সরকার, হ্যাঁ বিএনপি ক্ষমতায় আসে, সেই সময়টায় হইলো তোমার এই যে এই চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, 4th 5 year প্ল্যান শুরু হয়। এবং এবং দেখো কি বলছে, কাঠামোগত, এই যে অর্থনীতির কাঠামোগত দীর্ঘকালীন পরিবর্তনের উদ্দেশ্যে 90 থেকে 10 সাল পর্যন্ত একটি 20 বছর মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা। এই প্রেক্ষিত মানে কি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কত বছর মেয়াদী আমরা জানি, 10 বছর। এই যদি এরকম 10 15 20 বছরের পরিকল্পনা নেওয়া হয় সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনা। তাহলে দেখো এইখানে, অর্থাৎ 5 বছরের বেশি থেকে 25 বছর পর্যন্ত, এগুলো প্রেক্ষিত দীর্ঘমেয়াদী। এইখানে বলছে দেখো 90 সাল থেকে 10 সাল, তার মানে 20 বছর মেয়াদী, তাহলে এটা প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটাকে ভেঙে 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 5 বছর করে ভাঙছে। তাহলে 20 বছরকে ভাঙলে 4টা 5 বছরের পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা এখানে নেওয়ার চিন্তা ছিল। এবং আবার প্রত্যেকটা 5 বছরকে 1 বছর করে ভেঙে 5টা বার্ষিক পরিকল্পনা নেওয়ার চিন্তা ছিল। অর্থাৎ 20 বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনা, এটাকে 5 বছরে ভাঙে একটা হলো মধ্যম মেয়াদী পরিকল্পনা এই নেওয়ার পরিকল্পনা ছিল। এবং এরপরে 1 বছর ভেঙে ভেঙে এটাকে হলো এই বার্ষিক পরিকল্পনা নেওয়ার ইচ্ছা ছিল। এইভাবেই কাজটা করার ইচ্ছা ছিল। তাহলে দেখো, জুলাইয়ের 1 তারিখ থেকে, জুলাইয়ের 90 সাল থেকে জুনের 1995 জুনের 30 তারিখ পর্যন্ত, এইটা ছিল চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই পরিকল্পনা গ্রহণ করে, এই পরিকল্পনা গ্রহণ করার পরে আমরা দেখি এই পরিকল্পনার উদ্দেশ্যগুলো কী ছিল। হ্যাঁ, উদ্দেশ্যগুলো আমি বিস্তারিত বলবো না, উদ্দেশ্যগুলো 2টা 4টা দেখবো, কারণ আজকে অনেকগুলো পেজ পড়বো, আমরা এতগুলো পড়তে পারবো না। তোমরা এগুলো সব পড়বা, এই উদ্দেশ্যগুলো সব পড়ে নিবা উদ্দেশ্যগুলা। ঠিক আছে, উদ্দেশ্যগুলো দারিদ্র্য বিমোচন, এগুলোর পর মানব সম্পদ উন্নয়ন, মানে মানুষকে প্রশিক্ষণ দিয়ে লেখাপড়া শিখায়, ট্রেনিং দিয়ে দক্ষ করা। জিডিপি অর্জন প্রবৃদ্ধি, মানে সম্পদ বাড়বে 5%, অর্থনৈতিক উন্নতি, হ্যাঁ নিয়োগ বৃদ্ধি, স্বনির্ভরতা, মানে নিজেই কাজ করে খাবে, চাকরির আশায় থাকবে না, এই যে বিষয়গুলো, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, হ্যাঁ এই বিষয়গুলো, গ্রামীণ উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি, এই জিনিসগুলো তোমরা নিজেরাই জানবা। এরপরে যদি আমরা এগুলো একটু তোমরা দেখে নিবা বলছি, এরপরে যদি তোমরা দেখো তাহলে আমি বলবো যে এইখানে আয়তন দেওয়া আছে। আয়তন বলতে আসলে কত টাকা করে বরাদ্দ ছিল, কত টাকা করে
বরাদ্দ ছিল সেইটা হলো আয়তন। দেখো এখানে বলা আছে এই যে আয়তনের মধ্যে দেখো কি আছে, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা আর আয়তনের ব্যাপারে বলা আছে। দেখো পরিকল্পনায় মোট আর্থিক বরাদ্দ রাখা হয়েছিল 1,00,000 দেখো 67,230 কোটি টাকা। সেই সময় এই টাকা অনেক টাকা ছিল, এই টাকা জোগাড় করাই দেশের জন্য কঠিন ছিল। এখন তো 5.5 লাখ কোটি টাকা, মানে এই 67-রে যায় 1 লাখ, 67,000-কে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 5.5 লাখ, মানে এর 5 লাখ আরও বেড়ে গেছে, 5 লাখ কোটি টাকা বেড়ে গেছে। হ্যাঁ, 5.5 লাখ কোটি টাকার মতো বাজেট হয় এখন। তার মানে এর উপরেও আরও 5 লাখ কোটি টাকার এখন বাজেট হয়। এবং অভ্যন্তরীণ মানে দেশ থেকে সংগ্রহ করবে, দেশের ভিতর থেকে ট্যাক্স, খাজনা, হ্যাঁ, এই ধরনের কর 32,700, এবং এটা হচ্ছে মোট বাজেটের 48%, এবং বিদেশ থেকে এত, এবং এটা কত তোমার 52%। এই তথ্যটা তুমি মোটামুটি মুখস্থ রাখতে চেষ্টা করবা, এইটা দরকার পড়বে তোমাকে, এইটা জানা থাকলে তুমি অনেক কিছু লিখতে পারবা। এরপরে লক্ষ্যমাত্রা, মানে কি কি লক্ষ্য নির্ধারণ করেছিল সেই জিনিসটা আমরা একটু দেখব। দুইটা জিনিস, এটা হলো উদ্দেশ্য আর এগুলো হলো লক্ষ্য। এই উদ্দেশ্য আর লক্ষ্যগুলো তোমাকে প্রত্যেকটা 5 বার্ষিক, পঞ্চবার্ষিক এবং দ্বিবার্ষিক পরিকল্পনা এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এইখানে কিছু লক্ষ্যসমূহ আছে, এই লক্ষ্যসমূহগুলো তোমাদের একটু পড়তে হবে। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা পরিকল্পনার কি কি পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ভিতরে যে পড়ানো আজকে খুব কঠিন হবে, কারণ অনেকগুলো পেজ আমাদের দেখতে হবে। তোমরা এর মধ্যে যেটা না বুঝবা আমাকে অবশ্যই নক করবা কমেন্টে, আমি বলে দিব। দেখো এখানে বলছিল জিডিপি প্রবৃদ্ধি, জিডিপি আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি, জিডিপি জিএনপি, এইখানে জিডিপি আর বলছি না, 5 ভাগ জিডিপির প্রবৃদ্ধি 5 ভাগ বাড়াইতে চাইছিল। এবং কৃষিখাতে প্রবৃদ্ধি, এই জিডিপির আবার কৃষিখাত, শিল্পখাত আলাদা আলাদা চিন্তা করা যায় যে কৃষিতে কত পার্সেন্ট বাড়বে আমাদের, সেইটা বলছিল 3.6%। লক্ষ্য এগুলা ঠিক করছিল, শিল্প খাতে 9.1, বিদ্যুৎ খাতে 11 ভাগ বলছিল। তারপরে বলছে অভ্যন্তরীণ সঞ্চয় বৃদ্ধি মানুষের এবং জাতীয় সঞ্চয় বৃদ্ধি করবে বলছিল 7.9%। এই সবগুলা বলছিল। দেশজ উৎপাদন, এইখানে তুমি 8টা আছে, তুমি কম করে 6-7টা এখানে একটু মনে রাখতে চেষ্টা করবা। এরপরে আমরা দেখি পরিকল্পনার কৌশলসমূহ, এইখানে কি বলছে আমরা দেখি। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত কৌশল, এই যে এইখানে যে কিছু বলছে তোমার লক্ষ্য বলছে, এই যে লক্ষ্যগুলা যে অর্জন করবে, লক্ষ্য খালি অর্জন করে খাতায় লিখে বসে থাকলে তো হবে না। এই যে বলছে প্রবৃদ্ধি 5 ভাগ চায়, এবং কৃষি খাতে 3.6 পায়, শিল্পক্ষেত্রে 9.1। তাহলে কি করতে হবে? শিল্প যদি উৎপাদন বাড়াইতে চায় তাহলে শিল্প কারখানা স্থাপন করতে হবে, রিনোভেশন আনতে হবে। হ্যাঁ, উন্নত প্রযুক্তি, কি কি করতে চাইছিল আমি তো এগুলো বলতেছি, ওরা কি কি করতে চাইছিল। কৃষি খাতে এই যে অর্জনটা বাড়াইতে চায়, বাড়াইলে কৃষির আধুনিকীকরণ, সার বীজ কীটনাশকের সহজলভ্যতা, নাকি ওরা কি করতে চাইছিল, এগুলো তো আমি বলতেছি। ওরা কি করতে চাইছিল আমরা একটু এগুলো দেখি, আমরা নেক্সট পেজে এগুলো একটু দেখি যে ওরা আসলে কি করতে চাইছিল, আমরা একটু সেইটা যদি একটু দেখি ওরা বলছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ওরা দারিদ্র নিম্নবিত্ত এদের অর্থনৈতিক অবকাঠামো পরিবর্তন সাধন করা, অর্থাৎ দরিদ্র মানুষ যারা নিম্নবিত্ত এদের অর্থনৈতিক উন্নয়ন, এদের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন সাধন করতে চাইছিল। তারপরে মানব সম্পদ উন্নয়ন, হ্যাঁ বলছে যারা অদক্ষ আছে, যারা বেকার আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে লেখাপড়ার আওতায় এনে তাদেরকে মানব সম্পদ হিসাবে গড়ে তুলবে। এইরকম বেসরকারি খাতের কথা বলছে। এইখানে কারিগরি প্রযুক্তির কথা বলছে। কারিগরি প্রযুক্তি আনলে শিল্পে তো উন্নয়ন হবেই, সেইটাই তো ওরা শিল্পে চাইছে। হ্যাঁ, 9.1%। হ্যাঁ, সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি, হ্যাঁ সঞ্চয় যদি মানুষ যদি সঞ্চয় করতে পারে তাহলে সেই সঞ্চয় দিয়ে মূলধন হবে, মূলধন হলে সে সেটা ধান খেতে হোক, পাট খেতে হোক, বা দোকানে হোক, যেটাই হোক, কেনা বেচা বা কিছু একটা করে সে উন্নয়ন করতে পারবে। দেখো চমৎকার একটা কথা বলছে, মহিলাদের জাতি গঠন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ। মহিলাদের এর এত আগে 90 সালের দিকে অংশগ্রহণ ছিল না, এখন মহিলারা অনেক কাজে অংশগ্রহণ করে। এই যে এই কাজগুলো শুরু হয়েছিল এরকম। মূল্যায়ন, হ্যাঁ এই মূল্যায়ন, তাহলে আমরা দুইটা জিনিস পড়ছি, একটা হলো পড়ছি উদ্দেশ্য, পড়ছি লক্ষ্য। আর উদ্দেশ্য লক্ষ্যর পরে আমরা এখন পড়লাম, হ্যাঁ কৌশল, উদ্দেশ্য লক্ষ্য কৌশল। তাহলে তোমরা
এই উদ্দেশ্য লক্ষ্য কৌশল তো পড়বাই, এরপরে যে আসলে এই যে মূল্যায়নের কথা আসছে, মূল্যায়ন মানে এই যে 5 বছরের পরিকল্পনা নেওয়া হলো, 5 বছরে আসলে অর্জন কি, এইটা থেকে তোমাকে যদি প্রশ্ন আসে যে অর্জন কি, আসলে কতটুকু অর্জিত হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে টার্গেটগুলো করছিল, বাস্তবায়ন কতটুকু সম্ভব হয়েছিল, সেই জিনিসগুলো দেখো। এইখানে বলছিল 5 ভাগ ধরছে, 4.14 ভাগ হয়েছে, কৃষি শিল্পের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তারপরে তোমার পরনির্ভরশীলতা, বিদেশের উপর নির্ভরশীলতা, এগুলা হ্রাস পায়নি। পল্লী দারিদ্র্য, দারিদ্র্য বিমোচন হয় নাই। পল্লী দারিদ্র্য মানে গ্রামের লোকজনের দারিদ্র্য বাড়ছে। সঞ্চয়ের লক্ষ্যমাত্রা, এগুলা সঞ্চয় হার ক্রমাগত বৃদ্ধি করা যায়, এগুলা অর্জিত হয় নাই। বলছে সঞ্চয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয় নাই, এই যে এখানে বলছে হয় নাই। হ্যাঁ, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয় নাই। এই বিষয়গুলো এখানে বলছে, এগুলোই তোমাকে একটু মনে রাখতে হবে। তুমি যদি উদ্দেশ্যগুলো মনে রাখো এবং লক্ষ্যগুলো মনে রাখো, তাহলে দেখবা যে ওই লক্ষ্যের মধ্যে, ওই উদ্দেশ্যের মধ্যে কয়টা বাস্তবায়ন হয় না আর কয়টা হয়েছে। 9টা বলছিল উদ্দেশ্য, 9টার মধ্যে এখানে দেখা গেছে যে 6টাই অর্জিত হয় নাই। তাহলে ওই 9টা পড়লেই 9টার মধ্যে 6টা তুমি মনে রাখতে পারবা। তাহলে মোটামুটি এইটা আমরা চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা পড়ে ফেললাম। এরপরে যাব আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা মোটামুটি জানি আমাদের কি পড়তে হয়। আমাদের প্রত্যেকটা পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা সময়টা দেখব, কত সাল থেকে কত সাল, কত সাল থেকে কত সাল, এইটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছে, এই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো যে এইখানে একটা জিনিস দেখো যে 95 সালে শেষ হয়েছিল, 95-এ শেষ হয়ে আবার 97-তে শুরু হইলে কোনো, তাহলে 95-এর জুলাই থেকে 95, 96, 96, 97, এই যে এই 2টা বছর কি হয়েছিল, এইটা আমরা আমাদের একটা প্রশ্ন থাকলো, আমরা এটা পরে দেখছি যে এটা কি করলো। হ্যাঁ, তাহলে 95-তে শেষ হয়ে 95-তে আবার শুরু হইলো না কেন, 95-এর জুনে শেষ, তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে, সেইটা না হয় 97-এর জুলাই থেকে কেন শুরু হলো, অর্থাৎ 95, 96, 96, 97, 2টা বছর কোথায় গেছে, এটা আমরা পরে দেখছি। আগে এটা আমরা একটু দেখে নেই। চতুর্থর পরে পঞ্চম, পঞ্চম শুরু হইলো, পঞ্চমটা তাহলে আমরা প্রত্যেকটা পরিকল্পনার কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে এটা পড়বো। তাহলে এইটা আমরা এখান থেকে পাইলাম। এবং পরিকল্পনার আকার কত টাকায়, ওই যে গতটায় আমরা দেখছিলাম যে কত কত 67,000 কত টাকা, 67,000 কত কোটি টাকার পরিকল্পনা ছিল, 48% ছিল হলো সরকারের। হ্যাঁ, গতটায় আমরা দেখছি, কিন্তু এই যে গতটায় আমরা দেখছি, দেখো এইটা এক একটা এক এক জায়গায় লিখছে। এই যে দেখো আয়তন কি বলা আছে, এই যে 67 এত, হ্যাঁ 67,200 হচ্ছে 30 কোটি, 48%, 52% বিদেশি সাহায্য, এই ব্যাপারগুলা এই পরিকল্পনাতেও এই এই জিনিসটা এইখানে বলা হয়েছে যে এটার আয়তন কত ছিল। এইখানেও এটা বলা হয়েছে যে কত আয়তন ছিল, আয়তন ছিল মানে আকার ছিল কত, দেখো বিলিয়ন, 2034 বিলিয়ন, এটা কিন্তু মিলিয়ন না, এটা বিলিয়নে, তার মানে আরও বেশি। হ্যাঁ, এই জিনিসটা। তারপরে দেখো পরবর্তীতে সংশোধন করে এই 2034 থেকে কমায় নিয়ে আসা হয়েছিল, এটা হলো তোমার ছিল 1959.52 বিলিয়নে দাঁড়ায়। এবং এর মধ্যে যেটা বলা হয়েছে বেসরকারি সরি বেসরকারি, দেখো বলা হয়েছে এত বিলিয়ন টাকা বেসরকারি খাতে ব্যয়, হ্যাঁ, যার মোট ভাগ ছিল, অর্থাৎ বেসরকারি খাতেই হলো 56% ব্যয় করা হয়। এবং এইবার আমরা আমরা জানি যে লক্ষ্য পড়তে হবে, উদ্দেশ্য পড়তে হবে, মূল্যায়ন পড়তে হবে। মূল্যায়ন মানে বাস্তবায়ন কত হয়েছে। যদি আমরা সরি আমরা দেখি মূল লক্ষ্যগুলা কি, এখানে অনেকগুলা লক্ষ্যের কথা বলা আছে। এই লক্ষ্যগুলো আমরা যদি দেখি এক এক করে, যে কি কি লক্ষ্য দেওয়া ছিল। মূল লক্ষ্য ছিল দারিদ্র্য বিমোচন, মানব সম্পদ, আসলে এইগুলা বাংলাদেশের যেগুলো অভাব আছে, হ্যাঁ, এইটা তুমি আন্দাজেই কিছু জিনিস বললে হয়ে যাচ্ছে, দেখবা যে কমন পড়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য দরকারি গরিব মানুষের দারিদ্র্য বিমোচন, মানব সম্পদ উন্নয়ন মানে মানুষকে সম্পদে পরিণত করা, স্বনির্ভর হওয়া, যেহেতু সবাইকে চাকরি দেওয়া যাবে না, যার যারটা করে মুরগির ফার্ম, গরুর ফার্ম, সবজির খামার, মাছের খামার কিছু একটা করে যাতে চলতে পারে, এইগুলা গদবাদা এমনি কিছু কমন পড়ে যায়। তুমি এটা বেশ কয়েকবার রিডিং পড়লে, সবগুলা পড়লে দেখবা যে আর এইগুলাই তো করতাম, আমি অর্থমন্ত্রী হলে এইগুলাই বলতাম, এই টাইপের বিষয়গুলাই জানাশোনা বিষয়ই আসে। হ্যাঁ, দেশের অর্থনীতিকে ঊর্ধ্বগমনের স্তর, টেক অফ স্টেজ। আচ্ছা, এই টেক অফ স্টেজ মানে কি? আমরা যদি অনার্সের লেভেলে পড়ি,
এটা একটা অর্থনীতির একটা সাবজেক্ট আছে, অনার্সে থার্ড ইয়ারে পড়ায় সাধারণত বা ফোর্থ ইয়ারে, সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট। এইখানে রোস্টো নামে একজন অর্থনীতিবিদ আছে, আমরা যেমন মার্শালের কথা পড়ি, স্যামুয়েলসনের কথা পড়ি, এরকম রোস্টো নামে একজন অর্থনীতিবিদ আছে। রোস্টোর একটা স্টেজ থিওরি আছে, সেইখানে তিনি অনেকগুলো স্টেজের কথা বলছে। একটা বলছে এই কি, একটাকে বলছে হলো তোমার এই গতানুগতিক অবস্থা, মানে আগের দিনের যে অবস্থা সেটাকে বলছে। তারপরে বলছে তোমার প্রি টেক অফ মানে বিমান যখন উঠে তখন মানে লেজটা সেচটা সেচটা মাথা উঁচা করে উঠে যায়, ওইরকম একটা অবস্থা, অর্থাৎ দেশের অর্থনীতি উড়ে যাচ্ছে, ফ্লাইং অবস্থা, মানে খুব ভালো অবস্থায় চলে যাচ্ছে। হ্যাঁ, এইরকম একটা অবস্থা। না, প্রথমটা আমি বলছিলাম ওই যে যেটা ভুলে গেছিলাম, সেটা বলছে ট্রেডিশনাল স্টেজ। তারপর হচ্ছে প্রি টেক অফ। ট্রেডিশনাল মানে এই যে তোমার গরু দিয়ে হাল চাষ, তারপরে মানুষ খালি খাবারের জন্যেই চাষাবাদ করে, এরকম খাবারের বাইরে যে নিজে বিনিয়োগ করবে এবং অনেক ফসল উৎপাদন হবে, বিক্রি করবে, লাভবান হবে, কৃষি খামার করবে, এখন যেরকম সবজি করে, পালং শাক করে, তারপরে তোমার কুমড়া করে, ফুলকপি করে, টমেটো করে চাষাবাদ যেরকম লাভের জন্য, এইরকম করবে না ও। এর আগে যখন ছিল নিজে খাওয়া পড়ার জন্যই করতো, ওটাকে বলে ট্রেডিশনাল। প্রি টেক অফে হচ্ছে অর্থনীতি এরকম ভালোর দিকে, মানে উড়ে যাওয়ার, ফ্লাইং, এরকম একটা অবস্থা। আর টেক অফ হচ্ছে উড়ে গেছে, মানে উড়ন্ত অবস্থায় আছে, খুব ভালো অবস্থায় আছে একটা দেশের অর্থনীতি। এটা স্বল্প সময় বোঝানো যাবে না, এগুলো অনেক শর্ত আছে, অনেকগুলা লক্ষ্য উদ্দেশ্য আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া দেখা বোঝা যায়। প্রি টেক অফ স্টেজে যাবে, ঠিক আছে। এই যে একটা দিয়ে বোঝা যায়, যদি 7.15 হয় প্রবৃদ্ধি, সেটাকে বলে টেক অফ। সেটাকে কি বলে? টেক অফ স্টেজ। সেটাকে কি বলে? টেক অফ স্টেজ। আমরা কিন্তু এই করোনার আগের বছর, গত বছরে আমাদের কিন্তু এই যে এইটা কিন্তু হয়ে গেছিল, এই তোমার হলো 7.24 এই টাইপের একটা প্রবৃদ্ধি অর্জিত হয়। আমরা কিন্তু টেক অফে ছিলাম 19 সালে। 20 সালে এসে আমাদের হয়েছে 5-এর কাছাকাছি, করোনার কারণে কমে গেছে। 20 সালে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 8.3 ছিল লক্ষ্যমাত্রা। হ্যাঁ, সেটা আমরা অর্জন করতেও পারতাম করোনা থাকলে। আর এই করোনার আগে আমাদের ছিল 7.24 সম্ভবত, অর্থাৎ 7-এর উপরে ছিল, যেটা এই যে টেক অফ স্টেজের কন্ডিশন কিন্তু ফুলফিল করে। অর্থাৎ টেক অফ স্টেজে থাকতে গেলে অনেকগুলা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হচ্ছে তোমার জিডিপি প্রবৃদ্ধি 7-এর উপরে থাকবে, সেটা কিন্তু বাংলাদেশের ছিল। হ্যাঁ, এরকম। তারপরে বলছে কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধি, শিল্পক্ষেত্রে প্রবৃদ্ধি, তারপরে দারিদ্র্য সীমা 50-এর নিচে নামানো। হ্যাঁ, এখন কিন্তু আমাদের দারিদ্র্য সীমা 23-24 এই দিকে ঘুরছে। হ্যাঁ, এইরকম এই বিষয়গুলা, এগুলা কিন্তু তাহলে তুমি এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য এখানে একসাথে দিয়ে দিছে। আমরা ওইখানে দুইটা আলাদা পড়ছিলাম, আমরা লক্ষ্য উদ্দেশ্য আলাদা পড়ছিলাম, এবং উদ্দেশ্য বাস্তবায়নের কৌশল পড়ছিলাম, এবং পরে মূল্যায়ন পড়ছিলাম বা কী কী অর্জিত হয়েছে। এই জিনিসগুলাই প্রত্যেকটা পরিকল্পনায় ঘুরে ঘুরে থাকবে। এক কি থাকবে? আমরা উদ্দেশ্য দেখব, লক্ষ্য দেখব, উদ্দেশ্য বাস্তবায়নের কৌশল দেখব, মূল্যায়ন দেখব, এই 4-5টা জিনিসই আমরা দেখব। তাহলে এইখানেও সেই রকম লক্ষ্য উদ্দেশ্যকে একসাথে করে দেখাইছে। হ্যাঁ, এরকম জিনিসটা আমরা দেখলাম। এরপরে দেখি আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনায় আর কি আছে। দেখি এইখানে পঞ্চবার্ষিক পরিকল্পনায় এইখানে 10 নম্বর, এরপরে আরও কিছু এইখানে দিছে, এখানে বেশ কিছু দিয়ে দিছে। হ্যাঁ, এইখানে এইখানে দেখো 14টা এরকম লক্ষ্য উদ্দেশ্য, একসাথে লক্ষ্য উদ্দেশ্য করে 14টা দিয়ে দিছে। তাহলে এইখানে তুমি 8-10টা খুব ভালো করে মনে রাখবা প্রথম দিকে। এইবার তাহলে এই পর্যন্ত আমাদের চলে গেল, কয়টা পরিকল্পনা চলে গেল, আমরা আরেকবার একটু দেখে আসি। আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা, অর্থাৎ আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছকে পড়লাম, চতুর্থ আর পঞ্চম এইখানে পড়লাম, এবং এর মাঝখানে একটা দ্বিবার্ষিক পরিকল্পনা পড়লাম। এবং আমাদের প্রশ্ন রয়ে গেছে যে 95 থেকে 97 এই সময়টা কি হয়েছিল, এইটা আমরা একটু পরে জানবো। আগে আমরা আগায় যাই পঞ্চবার্ষিক পরিকল্পনা ধরে, এইটা আমাদের জানার বাকি থাকলো। তাহলে এইবার আমরা তাহলে দেখি, এই যে এইখানে একটা অ্যাট এ গ্লান্স সবগুলা বিষয়গুলো আরেকবার সংক্ষেপে মূল্যায়ন করছে। দেখো, প্রথম যে কথাটা আছে, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার কি কি লক্ষ্যমাত্রা ছিল, এই দেখো, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, বিদেশ থেকে কত আসবে, বৈদেশিক নির্ভরতা,
ঠিক আছে, এই যে অভ্যন্তরীণ সম্পদ 60 ভাগ, বিদেশ থেকে এত, ওই বিষয়গুলা, হ্যাঁ, বৈদেশিক সঞ্চয়ের এই বিষয়গুলো এখানে খাতোয়ারি এগুলো বলা আছে। তুমি যদি এইটুক জিনিস এইখান থেকে পড়ো, তাহলে আসলে ওই পরিকল্পনার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেন জিনিসগুলো জেনে ফেলতে পারবা। এইটুক মুখস্থ করে নিলে ওই আগের পড়াগুলোর জন্য তোমার সহজ হবে। তারপরে আমরা জানি একটা দ্বিবার্ষিক পরিকল্পনা নিছিল, সেটা দেখো এখানে কত সাল থেকে কি কি লক্ষ্যমাত্রা ছিল, এইটা তোমরা একটু তাহলে পড়ে নিতে পারো। আগেরগুলাকে আর একটু সামারাইজ করে এইখানে লেখা, ঠিক আছে। এবং এই যে কিন্তু অর্জন ছিল হতাশাজনক, অর্থাৎ বঙ্গবন্ধুকে মারার পর যে তার কাজগুলোকে শেষ করার জন্য দ্বিবার্ষিক পরিকল্পনা নিছিল, যে তার যা কাজ আছে শেষ করে নিজেদের মতো পরিকল্পনা করবে। আসলে একজনের কাজ আরেকজন করতে চায় না, এই জন্য লামসাম কোনো রকম করে টোরে একটা শেষ করা, এরকম নিজেদেরটা শেষ করতে চাওয়ার প্রবণতাও থাকতে পারে। হ্যাঁ, মানে এক 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 সরকারের কাজ বা এক দলের কাজ আরেক দল যেমন করতে চায় না, অনীহা থাকে, এরকম ব্যাপারও কাজ করতে পারে। তারপরে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় ওইরকম বিষয়গুলো আছে, সামারি, এটা দেখবা। হ্যাঁ, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সামারিটাও আছে এইখানে, এগুলো একটু দেখবা। তারপরে দেখো আছে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই বিষয়গুলো এইখানে আলাদা করে দেওয়া আছে, মানে সামারিজ করে। আগে যে আমরা দেখলাম ওই পাঁচটার, আবার এইখানে একটা সামারি দিয়েছে, আর কিচ্ছু না। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা 95 পর্যন্ত, এই যে 97 থেকে 2002, হ্যাঁ, এখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, হ্যাঁ, 7.7%, কিন্তু অর্জিত হয় 5.21%। অর্থাৎ ওই সময় প্রবৃদ্ধি বাড়ানো খুব কঠিন কাজ ছিল। এখন বাংলাদেশ বুম বুম অবস্থায় আছে, ওই যে রোস্টো টেক অফ স্টেজে, মানে উড়ন্ত প্লেনের মতো অবস্থায় আছে। এখন আর তার শক্তি ব্যয় করতে লাগছে না, এমনি উঠতে পারতেছে। কিন্তু প্লেন যখন নিচের থেকে উঠতে চায় তখন কিন্তু তাকে প্রচুর শক্তি ব্যয় করতে হয়। হ্যাঁ, সেই অবস্থাটা বাংলাদেশ পার করে আসছে, এখন কিন্তু হাওয়ায় উঠছে, আনন্দেই উঠছে। আশা করি আমরা আরও ভালো করব। তাহলে এখানে পাঁচটা পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বলা আছে। হ্যাঁ, পাঁচটা পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা বলা আছে, এইটা আমরা দেখি। এইখানে এইখানে দেখো, এইখানে এই তারপরে দেখো একটু একটা জিনিস আমি একটু দেখাই, যে ওইখানে আমাদের যে শেষ হয়েছিল, আমাদের শেষ হয়েছিল কত সালে এই পরিকল্পনাটা, দেখি আমরা 2002 সালে শেষ হয়েছিল। এই যে 2002 সালে, হ্যাঁ, 2002 সালে শেষ হয়েছিল। 2002 সালে, এই 2002 সালের পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হয়েছিল। 2002 সালে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হয়েছিল। তারপর কি ঘটেছিল? তারপর তো তাহলে পঞ্চমের পরে ষষ্ঠ আসার কথা, কিন্তু ষষ্ঠ আসে নাই। ষষ্ঠ আসছে দেখো অনেক পরে, ষষ্ঠ আসছে অনেক পরে। এইখানে 11 থেকে 15, 11 সাল, 11 সাল মানে 10 জুলাই থেকে শুরু হয়েছিল, 10 জুলাই থেকে। তাহলে এই যে 2 থেকে এই যে এই 10, এই সময়টায় কি হয়েছিল, এই সময়টায় কোথায় গেল? এই তাহলে পঞ্চমের পরে ষষ্ঠ এত দেরিতে কেন? 2-এর পরে 10, মানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, প্রায় 7 বছর, এই সময়টা কোথায় গেছিল? এই সময় কি হয়েছিল সেইটা আমরা একটু দেখি। দেখি, এই যে এখানে বলছে, দেখো, ত্রিবার্ষিক দারিদ্র্য নিরসন কৌশল, ত্রিবার্ষিক দারিদ্র্য নিরসন কৌশল। দেখো এইখানে বলছে, এই যে দেখো বিষয়টা স্পষ্ট করছে, বলছে যে 2002 সালের 30শে জুন সমাপ্ত হয়ে যায় হলো তোমার এই যে এই এই পঞ্চবার্ষিক, যে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেইটা শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে এই যে বিশ্বব্যাংকের সহায়তায় পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিবর্তে তৃতীয় এই যে ত্রিবার্ষিক দারিদ্র্য নিরসন কৌশল প্রদান করা হয় বা নেওয়া হয়। কার কার জন্য? বিশ্বব্যাংকের সহায়তায়। অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন আমাদের শেষ হয়েছিল, হ্যাঁ, শেষ হওয়ার পরে, পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের শেষ হওয়ার পরে আমরা যেটা করেছিলাম, যে একটা 3 বার্ষিক পরিকল্পনায় ছিলাম বিশ্বব্যাংকের আমাদের পরামর্শে। এবং সেইখানে তোমাকে যদি বলা হয় যে ত্রিবার্ষিক পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল, সেটা তুমি বলতে পারো পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হওয়ার পরে সেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনায় কি কি তাহলে কি কি ঘটেছিল? সেই পরিকল্পনাটা ছিল তাহলে জুনের 2003-এর, এইটা কিন্তু সাল না, এইটা কিন্তু 3 বছরের সেই সাল না। অর্থাৎ সেটা শুরু হয়েছিল এইটা না, কিন্তু এই যে জুনে শেষ হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জুনের পরে 2002-এর হচ্ছে জুলাই থেকে, তাহলে 2002, 3, 3, 4,
4-5 অর্থাৎ পাঁচের হচ্ছে জুনে যে হলো এই 3 বার্ষিক পরিকল্পনা শেষ হয়েছিল। এবং এইখানের উদ্দেশ্য ছিল এই দেখো দারিদ্র্য নিরসন, খাদ্য নিরাপত্তা, জীবনমানের অবনমন এগুলা ঠিক করা, সম্পদের অভাব এই যে এইগুলা ছিল এগুলা দূর করা ছিল। তাহলে এইটা আমরা একটু দেখব। এইখানে কয়টা এইখানে কয়টা 4টা কৌশলের কথা বলা হয়েছে। এই যে এই ত্রিবার্ষিকের 4টা কৌশল, এই 4টা কৌশল কি সেটা আমরা একটু জানবো। 4টা কৌশল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা কৌশল, এবং 4টা কৌশলের সহায়ক হিসাবে আরও এই নিচের এই কাজগুলো করা হয়েছিল। সহায়ক কৌশল প্রধান 4টা কৌশল ছিল, আর এই যে 4টা কৌশল বাস্তবায়নের জন্য এই নিচের কাজগুলো করা হয়েছিল। দুর্দশাগ্রস্ত এদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, তারপরে জনগণের চাহিদা পূরণ, টেকসই উন্নয়ন, ভারসাম্য নিশ্চিত, এই বিষয়গুলো এগুলা ছিল। এগুলা একটু মনে রাখতে হবে। তাহলে 5 সালের পরে দিয়া কি হয়েছিল? 5 সালের পরে এই দেশে অনেক ঘটনা ঘটে যায়। আমরা জানি 5 সালের পরে হইল কেয়ারটেকার, একটা সময় কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, তারা অনেক দিন রাষ্ট্র পরিচালনা করে, যদিও তাদের নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা ছিল। ওই সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং তারা অনেক দিন ক্ষমতায় ছিল। এই সময় তারা বার্ষিক পরিকল্পনা, এক বছরের পরিকল্পনা প্রণয়ন করে। অবশেষে নির্বাচন হয় 2010 সালের দিকে। সেই নির্বাচনে আবার এই 2008 সালের দিকে নির্বাচন হয়। 10 সাল না 8 সালের দিকে নির্বাচন হয়। সেই নির্বাচনে অর্থাৎ এই যে 5-এর পরে 6, 7, 8 পর্যন্ত এই সময়টাতে তত্ত্বাবধায়ক সরকার এবং এই সেনা শাসনে সেনা বলা হয় যে সেনাবাহিনীর সহায়তায় তত্ত্বাবধায়ক সরকার অনেক দিন ক্ষমতায় থাকে। নানান মত আছে, সেগুলো আমরা জানি ঘটনা প্রবাহ সেই সময়টায়। তোমরা হয়তো অনেক ছোট ছিলে সেই সময়, তবু জানার কথা বিষয়গুলা। এরপর যেটা হইছে যে এরপর সরকার আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এই সরকার, দেখো সরকার 2010 সাল হতে পুনরায় পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। আমরা জানি যে একটা একটা দীর্ঘমেয়াদী বা প্রেক্ষিত পরিকল্পনা নিয়ে নেওয়া হয়েছিল, সেটা ছিল 2010 সাল পর্যন্ত। 2010 সাল পর্যন্ত ছিল, সেই 90 সাল থেকে 2010 সাল। এইবার আমরা দেখি যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছে কিনা দেখি। দেখো এই যে 11 সাল থেকে 15 সাল, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। 11 সাল বললেও এটা আসলে 10-এর জুন থেকে 10, 11, 11, 12, 12, 13, 13, 14, 14, 15 অর্থাৎ 15 জুন পর্যন্ত। 10-এর জুলাই থেকে জুলাই থেকে এটা হইলো এই যে 15 জুন পর্যন্ত, এই পর্যন্ত ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই যে 10 থেকে এইখানে দেখো বলছিলাম সরকার প্রথম দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনার ভিত্তি রচিত হয়। অর্থাৎ এরা এসে আবার আরেকটা দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা ধরে। ওই আগেরটাকে প্রথম ধরলে এইটাকে দ্বিতীয় ধরা উচিত, কিন্তু এটাকে এরা দ্বিতীয় না বলে বলছে যে আবার একটা প্রথম প্রেক্ষিত পরিকল্পনা। 20 বছর, এই 10 বছর মেয়াদি, কারণ 10 বছর হইলে তো দীর্ঘমেয়াদী, 5+ হইলেই দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেয় 10 থেকে 21 বছর। তাহলে এই যে তোমার 10 বছর, এই 10 বছরকে আবার 5 বছরে দুইটা ভাগ করছে, ভাগ করে একটা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা আর একটা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তাহলে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত ছিল? এই যে 10-এর জুলাই থেকে 15 জুন পর্যন্ত এই সময় ছিল। এই সময়ে দেখি যে সরকার কি কি টার্গেট নিচ্ছে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। দেখি এই যে এখানে বলছে 13.5 ট্রিলিয়ন পরিকল্পনার আকার। এই বিষয়গুলো আমরা একটু সংখ্যাগুলো এখানে মনে রাখবো। এরপরে আমরা যাই যে আর কি করছে সরকার, দেখি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য। আমরা তো বলছি যে আমাদেরকে এইখানে টাকার পরিমাণগুলো কিন্তু বলছে, এই যে কত টাকা সরকারি বেসরকারি কি লক্ষ্যমাত্রা, এগুলা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8 ধরা হয়েছে। কত ধরা হয়েছে? 8%। তাহলে আমরা মূল্যায়নে যে জানবো যে অর্জন কত হয়েছিল। তাহলে এইখানে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার বেশ কিছু উদ্দেশ্য আছে। আমরা জানি যে উদ্দেশ্য কিছু থাকবে, লক্ষ্য কিছু থাকবে। তাহলে দেখি উদ্দেশ্যগুলো কি। দারিদ্র্য দূরীকরণ, উচ্চ প্রবৃদ্ধি, আয় বৈষম্য দূরকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি করা, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা 100 ভাগ। তারপরে হচ্ছে অপ্রচলিত কৃষি খাত এবং এদের হচ্ছে উৎপাদন শক্তি, যেমন আমাদের প্রচলিত কি ধান পাট, এগুলো অপ্রচলিত কৃষি যেগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করা।
তারপরে হচ্ছে মাইক্রো ক্ষুদ্র মাঝারি শিল্প এগুলোর পুনরুদ্ধার করা, গ্রামীণ খাদ্য নিরাপত্তা মানে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়, এই যে বিষয়গুলো এইখানে দেখো ক্রমাগত জলবায়ুর ঝুঁকি মোকাবেলা, তথ্য প্রযুক্তির বিকাশ, এগুলো তো ঘুইটাই গেছে আমাদের দেশে, তাই না? তথ্য প্রযুক্তির বিকাশ, এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। তারপরে দেখো এইখানে বলছে এগুলাকে বলছে উদ্দেশ্য, এগুলাকে বলছে কি উদ্দেশ্য। উদ্দেশ্যর পরে কি আছে তাহলে দেখি, উদ্দেশ্যর পরে লক্ষ্য আছে কিনা দেখি আমরা। উদ্দেশ্য, লক্ষ্য, মূল্যায়ন এগুলাই তো থাকবে। দেখি আমরা উদ্দেশ্য আছে কিনা। আরে কি উদ্দেশ্যের পরে লক্ষ্য আছে কিনা আমরা দেখি। দেখি দেখি নিচের দিকে, এই যে দেখো লক্ষ্যমাত্রা বলা আছে। অর্থাৎ তুমি এইখান থেকে এই লক্ষ্যমাত্রাগুলো পড়বা। বিনিয়োগের লক্ষ্যমাত্রা, সঞ্চয়ের কত পার্সেন্ট, দেখো জিডিপির 25%। দেখো বলছে বিনিয়োগ এবং সঞ্চয়, আমরা জিডিপি, একটা দেশের যে পরিমাণ জিডিপি হয় তার কত পার্সেন্ট মোটামুটি ধনী দেশগুলা বা যেসব দেশগুলা একটু অর্থনৈতিকভাবে ভালো, এরা সাধারণত এটা 32-34 এর কাছাকাছি। আমাদের এই যে শ্রীলঙ্কা, ভারত এরাই। আর উন্নত দেশগুলো এটা 50 বা আরও বেশি এদের, অর্থাৎ জিডিপি যা অর্জিত হয় তার 50 ভাগের উপরে তারা বিনিয়োগ করে, মানে নতুন ইন্ডাস্ট্রি, শিল্প, কৃষিতে বিনিয়োগ করে। শ্রীলঙ্কাও এটা 35-36% এরকম করতেছে। তাহলে ভারতও এরকম করতেছে, অর্থাৎ যাই হয় তাদের প্রবৃদ্ধি হয়, প্রবৃদ্ধির এত 30-35% বিনিয়োগ করে। আমাদের দেশে সেটা অনেক কম, 23-24% ছিল, এখন অনেক বাড়ছে। তাহলে আমরা দেখি কি করছে, লক্ষ্যমাত্রা করছিল যে অভ্যন্তরীণ বিনিয়োগ জিডিপির 32.5%, বেসরকারি বিনিয়োগে জিডিপির 25%, অর্থাৎ আহ, 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 কি বেসরকারি বিনিয়োগ, অর্থাৎ বেসরকারি খাতে যেই পরিমাণ প্রবৃদ্ধি হয়, সম্পদ বাড়ে, তার শতকরা 25 ভাগ আবার বিনিয়োগ করবে। এবং অভ্যন্তরীণ বিনিয়োগ এর হচ্ছে মানে জিডিপি, মানে দেশের অভ্যন্তরে যে সম্পদ বাড়ে তার গড়ে হলো 32.5% হলো বিনিয়োগ করবে। তাহলে সরকারিতে যদি 25, বেসরকারিতে 25 করে, তাহলে আর বাকিটা কোথায় আসবে? সরকারি বিনিয়োগ করবে 7.5%, তাহলে 25 আর 7.5 মিলায় হয়ে যাবে 32.5। আর অবকাঠামোতে বিনিয়োগ করবে, রাস্তাঘাট এসব উন্নয়নে 25%। রপ্তানিতে বলছিল, রপ্তানি খাতে 23.9%, এইরকম ব্যাপারগুলো বলছিল। সঞ্চয়ে জিডিপির 32.1%, এরকম বলছিল যে জাতীয় সঞ্চয় জিডিপির 32.1%। অর্থাৎ যেই পরিমাণ জিডিপি বাড়ে, 100 টাকা জিডিপি বাড়লে তার মধ্যে এই 32.1 টাকাই জমাবে, খেয়ে খসড়ে সব খরচ দিয়ে 32.1 টাকা। কিন্তু এটা আসলে কঠিন কেন? দেখো গরিব মানুষ যারা 100 টাকা আয় করে রিক্সা চালায়, সে 100 টাকাই খায় ফেলে, আরও 20 টাকা ঋণও করে, তাহলে সে আবার জমাবে কোত্থেকে? কিন্তু সামগ্রিকভাবে সারা দেশের ধনী গরিব মিলে এরকম একটা গড়ে এরা টার্গেট করছিল। জিডিপি প্রবৃদ্ধি 14-15 সাল, 14-15 অর্থাৎ ওই বছরের এই যে এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ মেয়াদে, মানে শেষ বছরে এসে বলছিল যে 8% করবে এবং 21 সালে 10% উন্নতি করবে। তাহলে দেখো আমাদের এইগুলা টার্গেট ছিল। দারিদ্র বিমোচন দেখো 31.5 ভাগ হতে 14-15-তে আইনা বলছিল যে এটা কততে নামায় আনবে, 13.5-এ নামায় আনবে, 13.5। এটা কিন্তু আসলে এখনও 13.5-এ নেমে আসে নাই, আমাদের 22-23 দিক দিয়েই ঘোরাঘুরি করতেছে। তারপরে কর্মসংস্থান বলছিল যে 14-15 অর্থাৎ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষের দিকে, সালে 25% হতে, 25% হতে 21 সালের মধ্যে 30 ভাগে উন্নতিকরণ, কর্মসংস্থান বলছিল 25 ভাগ থেকে 30 ভাগে উন্নতি করবে। বর্তমানে এটা 17.5 ভাগের এদিক ঘোরাফেরা করছে। নারীর কর্মসংস্থান 5 ভাগ হতে বলছিল 10 ভাগে উন্নতি করবে, এরকম। এবং 2021 সালে বলছিল 20 ভাগ। অর্থাৎ এই যে এইটা ছিল শর্ট টার্ম, 10 ভাগ ছিল 5 বছরের, আর 21 সালেরটা হয়ে যাচ্ছে প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদে যে এটা করতে যাচ্ছে। এই প্রত্যেকটা জায়গায় তাই বলছে। এই যে 25 ভাগ এটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিক, আর 21 সালের 30 ভাগ এইটা হচ্ছে 21 সালের যে 30 ভাগ এইটা আসলে হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা করলে যে প্রেক্ষিতের শেষে যে দীর্ঘমেয়াদের শেষে যে এটা অর্জন করতে পারবে, এরকম বিষয়গুলো এখানে বলা হয়েছে। তাহলে এইখানে এই সংখ্যাগুলো একটু মনে রাখতে চেষ্টা করতে হবে, কারণ আমি বলছি যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই তিনটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখি যে এইখানে এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আর কি বলছে। পানি ও স্যানিটেশন
হ্যাঁ, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এইসব দেশ থেকে স্যানিটেশন মানে বাথরুমের যে মানে আবদ্ধ ঘরের মধ্যে যে বাথরুম করা, মিনা কার্টুনের বৈপ্লবিক পরিবর্তন। ওই যে দাদি বাথরুমে যাইতে চায় না, গন্ধ লাগে, কিন্তু পরে বলছে যে না, এটাই গন্ধ করবে না, এসে হাত ধুইতে হবে সাবান দিয়া বা ছাই দিয়া মাটিতে ঘষে। এইগুলো আমাদের কিন্তু বৈপ্লবিক পরিবর্তন। আর ইন্ডিয়াতে কিন্তু ওই যে অমিতাভ বচ্চন এখনও অ্যাড দেয় যে জঙ্গলে যাবে না, বাসায় যাও, বাথরুমে যাও, এরকম অ্যাড দেয়, তোমরা যদি দেখে থাকো। তাহলে আমরা আমাদের দেশে এখন কেউ কোনো মানুষ পুকুরের পানি খায় না, নদীর পানি খায় না, সবাই কিন্তু টিউবওয়েলের পানি খায়। এগুলো আমাদের কিন্তু ব্যবস্থা হয়ে গেছে। মানব সম্পদ উন্নয়নের ব্যাপারে বলছে 14-15 অর্থাৎ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছরে বলছিল যে প্রাথমিক স্তরে এনরোলমেন্ট 100 ভাগ, অর্থাৎ একটা শিশুও বাদ থাকবে না, সবাই প্রাইমারি স্কুলে যাবে। আমরা মোটামুটি কাছাকাছি এইরকমই আছি, 2-4 জন যায় না, যারা গুরুত্ব বুঝে না। সেটা যথাযথ ব্যবস্থা নিলে সম্ভব। এটা দেখো, প্রাথমিক শিক্ষা সমাপনকারী ছাত্রী সংখ্যা দেখো, ছাত্রছাত্রী 55 ভাগ ছাত্রছাত্রী স্কুলে, প্রাইমারিতে 100% গেলেও 55 ভাগ ছাত্রছাত্রী হলো এটা সমাপ্ত করতো। আর বাকি মানে 5 পাস করতো, বাকিরা ঝরে যাইতো। এবং টার্গেট করছিল যে এই 15 সালের মধ্যে 100% ছেলেমেয়েকে এই ক্লাস 5 পাস দেওয়া হবে, এইটা করছিল। হ্যাঁ, দ্বাদশ শ্রেণী সমাপ্তি 60%-এ উন্নতি করা, অর্থাৎ এইচএসসি পাশ করাবে 60%-কে। প্রজনন হার হ্রাস 2.2 ভাগ, অর্থাৎ এই এক হাজার কি এই 1,000 এর মধ্যে হচ্ছে 40 জন জন্মাইতো, এইটাকে কমায় 2.2% কমায় নিয়ে আসবে, এইরকম বলছিল বিষয়টা। তারপরে হচ্ছে তোমার গর্ভ নিরোধক পরিবার পরিকল্পনা ব্যবহার 52 ভাগ করবে। হ্যাঁ, 100 জনের মধ্যে যাতে 52 জনই করে। শিশু মৃত্যু 50,000-এ 50। হ্যাঁ, শতভাগ শিশু টিকাদান, আমাদের দেশে টিকাদান পৃথিবীতে বিখ্যাত। আমরা টিকার জন্য আমাদের প্রধানমন্ত্রী জানে বাংলাদেশটা টিকা খুব ভালোভাবে পোলিও, এই যে জন্মের পর 6-7টা টিকা দেয়, এই জন্য আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মোটামুটি পুরস্কার পেয়েছি, আমাদের প্রধানমন্ত্রী পেয়েছে। এবং প্রসূতি মৃত্যুর হার প্রতি 1 লক্ষে 143 জন। হ্যাঁ, এই যে এইটা মানে এই কমায় নিয়ে আসা, এরকম 1 লাখের মধ্যে যাতে, 1 লাখ মায়ের মধ্যে যাতে এই এর মৃত্যুহার কমায় এততে নিয়ে আসা যায়। অর্থাৎ মারা যেতে হয়তো 150, 160 এইরকম, 1 লাখ 1 লাখ বাচ্চা জন্ম দিতে গেলে এই সংখ্যা মারা যেত, বা এর একটু বেশি মারা যেত। এটা কমায় নিয়ে আসতে অপুষ্টিতে ভোগা 43% থেকে হয়েছে 25%-এ কমানো। আমাদের অপুষ্টিতে ভুগে বাচ্চারা 43%, এটা টার্গেট ছিল 25% কমানো। বিদ্যুৎ জ্বালানি, হ্যাঁ বিদ্যুৎ জ্বালানি ছিল, দেখো কত টার্গেট ছিল, 15,000, 15 সালে ছিল 15,475। এইগুলা আমাদের টার্গেট পূরণ হয়ে গেছে। এবং বিদ্যুতের কাভারেজ ছিল ছিল তোমার 68 ভাগ। এবং 2021 সালে ছিল তোমার হচ্ছে 20,000 মেগাওয়াট উৎপাদন করবে। হ্যাঁ, এবং এই সবাইকে বাড়িতে বিদ্যুৎ দিবে। আমাদের কিন্তু সবার বাড়িতে বিদ্যুৎ প্রায় পৌঁছেই গেছে, খুব বেশি এলাকা বাদ নাই, যৎসামান্য লোক বাড়ি আছে। এবং বিদ্যুৎ উৎপাদন এই যে 20,000 মেগাওয়াট, এইটা পূরণ হয়ে আমাদের এখন 23,000 মেগাওয়াটের আমাদের হচ্ছে উৎপাদন ক্ষমতা। কত? 23,000 মেগাওয়াট, 20,000-এর জায়গায় 23,000। এবং তুমি জানবা এখন কোনো কোনো এলাকায় এই যে এই ভ্যান গাড়ি নিয়ে, মাইক নিয়ে, মিটার নিয়ে ঘুরে বেড়ায় যে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে বাসায় সংযোগ দেওয়ার জন্য, এরকম অবস্থা হয়েছে। এবং বলা হচ্ছে যে বিদ্যুৎ আমাদের যা চাহিদা তার চেয়ে বেশি উৎপাদন হয়ে যাচ্ছে। এবং এই যে বিদ্যুৎ পারমাণবিক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি, হ্যাঁ, এই যে আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এইগুলো উৎপাদনে গেলে আমাদের 30,000-এর কাছাকাছি চলে যাবে। তাহলে এইটা আমাদের 100%ই, এটা আমরা বিদ্যুৎ উৎপাদনে এটা 100% পারছি। লিঙ্গ সমতা, আমরা নারী পুরুষের মধ্যে অনেক বৈষম্য আছে। যেমন কাঙালিনী সুফিয়ার একটা অ্যাড দিত যে সে কাজ করছে, কাজ করা, পুরুষরাও কাজ করছে, সেও কাজ করছে, যাওয়ার পর পুরুষদের দিছে 200 টাকা রোজ, তার দিছে 150 টাকা। হ্যাঁ, বলছে যে আমাকে কম কেন? এরকম সবখানেই নারীদের মজুরি কম আর পুরুষদের মজুরি বেশি, এরকম যাতে এটা না হয় লিঙ্গভেদে। হ্যাঁ, এই এই জিনিসগুলা করা। প্লাস যে এইরকম আছে যে ওই যে মিনাতে দেখছো যে এইখানে অসমতা। হ্যাঁ, রাজুকে দেয় আমের আটিটা আবার 1 পিস, মিনাকে দেয় শুধু 1 পিস আম, এরকম
হ্যাঁ, রাজুকে দেয় ডিম, মিনাকে এরকম অর্ধেক দেয় বা দেয় না, এরকম এরকম লেখাপড়ার ক্ষেত্রে ছেলেকে পাঠায় মেয়েকে পাঠায় না। এই যে নারী পুরুষের নানান জায়গায় বৈষম্য, এই বৈষম্যগুলা দূর করার এইখানেও একটা টার্গেট ছিল। তথ্য প্রযুক্তি, হ্যাঁ তথ্য প্রযুক্তি আইসিটি, হ্যাঁ 15 ভাগ বৃদ্ধি, 15 ভাগ, এই যে আইসিটি ব্যবহারকারী হার 15 ভাগ, 21 সালে এই হার 20 ভাগে উন্নতিকরণ। আমার তো মনে হয় 100%ই এখন হয়ে যেতেছে, 80-90% হয়ে গেছে। সবাই এখন এই 50-60 বছরের বৃদ্ধ পর্যন্ত স্মার্টফোন চালায়, এগুলা বা চালাইতে চায়, আগ্রহ তৈরি হয়ে গেছে। খাদ্য নিরাপত্তা, এই বিষয়গুলা 15 সালের মধ্যে আমাদের খাদ্য সবার জন্য নিশ্চিত করা, এগুলা সবই হয়ে গেছে। এগুলা সামাজিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন, দেখো সামাজিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন, এই বিষয়গুলো কোনোটাই বাদ নাই। এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই জিনিসটা কিন্তু একটা এমসিকিউ আসতে পারে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ট্রিপল পি, পিপিপি, এই বিষয়গুলা হ্যাঁ কিন্তু দেখতে হবে একটু খেয়াল রেখে। তারপরে যদি তুমি দেখো এই যে এইখানে বলছে কৌশল, আমরা তো জানি উন্নয়ন কৌশল, আমরা জানি যে লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, এবং লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য কিছু কৌশল থাকে। এইখানে কৌশলগুলা বলা আছে, কৌশলগুলো একটু তোমরা দেখে নিবা কি কি কৌশল নিয়ে এই এই যে লক্ষ্যগুলা বাস্তবায়ন করতে চাইছে, এটা একটু দেখে নিবা তোমরা। তারপরে সবসময় একটা মূল্যায়ন থাকে, মূল্যায়ন, হ্যাঁ কৌশলগুলো এখানে বেশ কিছু কৌশল দেওয়া আছে, 13টা কৌশল। হ্যাঁ তারপরে কৌশলের পরে খাতোয়ারি বন্টন দেওয়া আছে এখানে। খাতোয়ারি মানে ষষ্ঠ বার্ষিক পঞ্চবার্ষিক পরিকল্পনার 13.5 ট্রিলিয়ন টাকা ছিল, বেসরকারি সরকারি বিনিয়োগ কত ছিল এইটা দেওয়া আছে। এইগুলো একটু দেখবা, এইগুলো একটু মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। তুমি যখন কিছু অ্যান্সার করতে যাবা তুলনা করতে পারবা। ষষ্ঠ বার্ষিক পরিকল্পনার এইবার শেষ মাথায় আমরা চলে আসছি। বলছে হ্যাঁ এই আমি এইখানে যেইগুলা তোমাকে মুখস্থ করতে বলছি শুধু সেগুলাই মুখস্থ করবা, এর বাইরে অনেক তথ্য আছে, অনেক ডাটা আছে, এতগুলো মুখস্থ করার দরকার নাই। পরিকল্পনার অভিজ্ঞতা মানে এখানে কি কি বাস্তবায়িত হয়েছিল দেখো। প্রাথমিক শিক্ষায় উন্নতি হয়েছিল, মুদ্রাস্ফীতি 6 ভাগ, অর্থাৎ দ্রব্যের দাম মাত্র 6% বাড়ছিল, 100 টাকার জিনিস 106 টাকায় কিনতে হইতো। তারপরে দেখো বলছে বিদ্যুতের, এটা বলছে 8,000 মেগাওয়াট লক্ষ্যমাত্রা, লক্ষ্য ছিল তা অর্জিত হয়েছে। বিদ্যুৎ 71 সংযোগ 71 ভাগ মানুষের বাসায় দেওয়া সম্ভব ছিল। এই যে জাতীয় আয় মাথাপিছু আয় বাড়ছে, অর্থাৎ কিছু অর্জন কিন্তু একবারে মিলে গেছে, যা চাইছে তাই হয়েছে বা তার চাইতে বেশিও হয়েছে। তারপরে আমরা দেখি এইখানে আরও কিছু বলছে, ওইটা পূরণ বলছে, পূরণ হয় নাই কোথায় কোথায়। 8% চাইছিল জিডিপি, 6.6% হয়েছে, তাও অনেক বেশি হয়েছে। আই এম হ্যাপি এই লক্ষ্যমাত্রা অর্জনে। তারপরে বলছে কর্মসংস্থান 1,04,00,000 চাইছিল, অর্জিত হয়েছে 62 লাখ। হ্যাঁ তাহলে 42 লাখ দিতে পারে নাই। অর্থাৎ এইখানে কি কি ছিল এটা অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ ওইখানে লক্ষ্যমাত্রা কি কি ছিল আর কি কি অর্জিত হয়েছে, কি কি অর্জিত হয় নাই, এই তিনটা জানতে পারলে কিন্তু তুমি মোটামুটি এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য এবং ব্যর্থতা অর্জন এগুলো কিন্তু তুমি লেখা ফেলতে পারবা। সুতরাং এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটুকু কিন্তু তোমাকে পড়তে হবে, এইটুকু খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে এইটুকু তোমরা একটু পড়ে নেবা এইখান থেকে। এইবার বলছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন উন্নয়নে উন্নয়ন পরিকল্পনার ভূমিকা। পৃথিবীর সব দেশেই এই ভূমিকা রাখে, পৃথিবীর সব দেশেই মোটামুটি হচ্ছে তোমার এই পরিকল্পনার মাধ্যমেই সব অর্জিত হয়, পরিকল্পনা ছাড়া অর্জন করা সম্ভব হয় না। তাহলে বাংলাদেশও বিভিন্ন সময় পরিকল্পনা নিচ্ছে, এসডিজি, এমডিজি, এগুলার লক্ষ্যমাত্রা অর্জন, টেকসই উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলতে এই যে বিজিএফ, বিজিডির মাধ্যমে খাদ্য দেওয়া, এই ধরনের কর্মসূচিগুলোকে সামাজিক নিরাপত্তা বলা হয়। তারপরে হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হ্যাঁ মুক্তিযোদ্ধা ভাতা, এই যে পেনশন সরকারি চাকরির, এগুলো সব এইরকম। তারপরে এই যে একটি বাড়ি একটি খামার, এগুলো তোমরা জানো, পড়ছি আমরা, এই বিষয়গুলো তোমরা জানো, এগুলা দেখবা একটু। আরেকটা জিনিস দেখো, এখানে একটা তুলনামূলক ছক দিছে, তুমি এখান থেকে কিছু জিনিস একটু মনে রাখবা। দেখো এই 74 সাল 1974 সালে গ্রামে 100 জনের মধ্যে এই 82-83 জনই হলো দরিদ্র ছিল দেখো, এবং শহরে 81.4 ভাগ লোক বেকার ছিল। জাতীয়ভাবে গড়ে কত ছিল এই প্রথম দিকের তথ্য নাই। দেখো এগুলা বলছে গ্রামে এতজন, 100 জনের মধ্যে এই সালে এতজন ছিল। এবং দেখো 2010 সালে 32.2% গ্রামে আর 21.3% ছিল তোমার হচ্ছে শহরে। এবং এই দিকে আবার গড়ে কিন্তু দেখো 31.5, কত বলছে, এই যে এইটা আর এইটা, এই দুইটার ভিত্তিতে, এই দুইটার ভিত্তিতে যে দেখো
শহর এবং গ্রামের ভিত্তিতে হিসাবে এইখানে নিচে যায় দেখো তোমার বলছে হলো 31.5। তাহলে এইখানে তুমি কি করতে পারো জানো? এইখানে তুমি এতগুলা মুখস্থ না করে এইখান থেকে তিনটা, নিচের দিকে তিনটা তুমি মুখস্থ রাখো। হ্যাঁ, তিনটা বা চারটা মুখস্থ রাখো, তাইলেই হয়ে গেল তোমার এইখানের এই বিষয়টা। 74 সাল থেকে দরকার নাই, তুমি তিন চারটার এখানে নিচের দিকে তথ্য মনে রাখো, তাইলেই হয়ে গেল। তাহলে তুমি এখানে লিখতে পারবা। তারপরে দেখো এইখানে আবার বলছে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় তোমার দেখো দারিদ্র্য নিরসনের কৌশলে কি কৌশল গৃহীত হয়েছিল। দরিদ্র অঞ্চলে উপার্জনক্ষম লোকের কাজের সুযোগ সৃষ্টি করে। দরিদ্র এলাকা যদি আমি বলি যে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর, এইসব এলাকায় যে দরিদ্র লোক আছে তাদের জন্যে তাদের আয় বৃদ্ধির জন্য কাজ সৃষ্টি করা। তারপরে কৃষি উৎপাদন বৃদ্ধি, অকৃষিজ কর্মসৃজন, এই সব ব্যাপারগুলো এইখানে অনেকগুলো আছে। এগুলো তোমরা একটু এইখান থেকে দেখে নিবা, এই বিষয়গুলো দেখে নিবা। অর্থাৎ এই যে নিরসনের, দারিদ্র্য নিরসনে স্পেশালি যদি বলে যে দারিদ্র্য নিরসনে কি ভূমিকা রাখা হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায়, এই জিনিসগুলা তোমরা দেখবা। এরপরে আসছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত? সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা তাহলে 15 সালে শেষ হয়েছে, 15 জুনে। তাহলে 15 জুলাই থেকে, যদিও এখানে 16 বলা আছে, এটা আসলে জুলাই, 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 জুলাই কত? 15 সাল থেকে। তাহলে 15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19, 20, এই যে 20 জুনে যে শেষ হয়েছে, 20 জুনে যে শেষ হয়েছে। এইখানেও দেখো কি বলছে, এই যে একটা যে প্রেক্ষিত পরিকল্পনা দীর্ঘমেয়াদী ছিল 10 থেকে 20, হ্যাঁ, এই 10 থেকে 21, এর মধ্যে প্রথম 5 বছর চলে গেল প্রথম মানে ষষ্ঠ পঞ্চবার্ষিকী। আর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা এইটা হচ্ছে 7 নম্বর পঞ্চবার্ষিক পরিকল্পনা। এবং এর উদ্দেশ্যগুলো কী ছিল? জিডিপি 8% নেওয়া, এবং অর্থনীতিতে কর্মসৃজন, মানুষের আয়ের সমবন্টন, এইসব ছিল। দারিদ্র্য, অসমতা, এই যে ব্যাপারগুলা অ্যাজ ইউজুয়াল যা বাংলাদেশের জন্য প্রত্যেকবারই একই জিনিসই থাকে, দারিদ্র্য বিমোচন, কর্মসৃজন এবং হচ্ছে অসমতা দূর, এই সব বিষয়গুলাই থাকে। এইগুলাই ছিল এইটাতে। এখন মনে রাখতে হবে যেটা, সেটা হলো দেখো এইটা, এই যে প্রবৃদ্ধি 8%, তার মানে 20 সালের, 20 সালের এই যে 20 সাল, 20 সালের জুনে যে 8% অর্জন করার কথা, আসলে এই যে 20 সাল শেষ হলো করোনায়, 19 সালে আমাদের 7.13-এর মতো, 7.24 বা 28 বা 3 এরকম ছিল। তাহলে আমাদের 21-এ যে 8 লক্ষ, মানে 20-এর শেষে যে 19-এ ছিল এটা, 20-এর শেষে যে আরও 1 বছর পরে আমাদের 8 লক্ষ্যমাত্রা ছিল। আমাদের সরকার লক্ষ্যমাত্রা ধার্য করছিল 8.3, বাস্তবে অর্জিত হয়েছে এখন 5-এর কাছাকাছি। পৃথিবীর মধ্যে যেই 2-4টা দেশ বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে, 2, 4, 5টার মধ্যে, 5টা, 10টা না, 5টা, এর মধ্যেই বাংলাদেশ। হ্যাঁ, ভারতের তো 10% কমে গেছে, ওদের 1%ও না, 10% কমে গেছে। এইরকম পৃথিবীতে 1, 2, 3%-এর মধ্যে এশিয়ার দেশগুলাই বেশি, কারণ ইউরোপ আমেরিকা তো ধরা খাইছে করোনাতে বেশি। এবং এশিয়ার মধ্যে 1.7, 2.3, এর বেশি নাই। আমরা খুব ভালো প্রবৃদ্ধি অর্জন করছি, যদিও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি নাই। তাহলে আমরা দেখি যে এই করোনার কারণে লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও আমরা টিকে গেছি বেশ ভালো লক্ষ্য। আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও বেশ ভালো প্রবৃদ্ধি অর্জন করছি। এইখানে আমি কিচ্ছু পড়াবো না, জাস্ট বলবো যে মূল লক্ষ্যগুলা কি, এগুলা তোমরা পড়ে নেবা। তারপরে মূল লক্ষ্যর পরে দেখো এইখানে কি বলছে আরো। মূল লক্ষ্যর পরে বলছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। দেখো পঞ্চবার্ষিক পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান প্রধান নীতি লক্ষ্যর ধারাবাহিকতা প্রতিফলন ঘটে। অর্থাৎ সব ষষ্ঠে যেগুলা যেগুলা নিছিল সেইগুলাই এইখানে মূলত রাখা হয়, যাতে ওই জিনিসগুলোকে আরেকটু বাড়ায় নেওয়া যায়। যেমন প্রবৃদ্ধি যা ধরা হয়েছিল, হ্যাঁ, সেইটাকে আরেকটু বাড়ায় ধরা হয়েছে। দারিদ্র্য বিমোচন যা ধরা হয়েছিল সেটাকে আরও কীভাবে কমায় নিয়ে আসা যায় সেগুলাই ধরা হয়েছে। দেখো এইখানে বলছে, দেখো নতুন পরিকল্পনায় 14টি কৌশলগত খাত আসা, ওই লক্ষ্যমাত্রাগুলোকে 10টি প্রধান খাতে। দেখো নতুন পরিকল্পনায় 14টি কৌশলগত খাত হতে, অর্থাৎ 14টা খাত হইতে কয়টা খাতে? 10টা খাতে সেটাকে কমায় আনছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। ষষ্ঠতে 14 ছিল, সপ্তমে সেটাকে 10টায় নিয়ে আসছে। কি দেখো 1, 2 করে এইখানে দিচ্ছে কিন্তু সব। দেখো তুমি এইখানে বলছে
এইখানে দেখো 1 নম্বরে কতে বলছে আয় ও দারিদ্র নিরসন, আয় বৃদ্ধি দারিদ্র নিরসন, জিডিপি প্রবৃদ্ধি 7.4 হারে অর্জন ধরছিল এবং দারিদ্র অনুপাত মাথা গুনতি দারিদ্র্যের অনুপাত কত 6.2%, চরম দারিদ্র্য 4%, নামায় আনা এই বিষয়গুলা 4%, অর্থাৎ 3% দারিদ্র্য থাকলে সেটাকে আর দারিদ্র্য বলে না, অর্থাৎ 4% নামায় আনা, পরেই যদি আমরা 3% নামায় আনতে পারি তাহলে আমাদের লক্ষ্য অর্জিত হয়ে যাবে। ম্যানুফ্যাকচারিং মানে তৈরি খাতে এরকম শ্রমশক্তিতে নতুন অনুপ্রবেশ, শ্রমশক্তি ও বেকারদের জন্য ভালো মানের কর্মসুযোগ সৃষ্টি। তারপরে দেখো খাত উন্নয়ন, কোন কোন খাত? আমাদের দেশে অনেক খাত আছে, কৃষি, শিল্প, মৎস্য, এইরকম অনেক খাত আছে। এর মধ্যে এরা কোন কোন খাতের উন্নয়ন চাইছে দেখো, এইখানে বলে দেওয়া আছে, এই যে কৃষি, শিল্প খাত এবং ম্যানুফ্যাকচারিং মানে তৈরি খাত, এগুলার কত পার্সেন্ট এই জিনিসগুলা বলছে। এবং এই যে বলছে 10টা, এটা গেল 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, নগর উন্নয়নে কি কি করবে, সামষ্টিক অর্থনীতিতে কি করবে, জিডিপি প্রবৃদ্ধি কোথায় নিতে চায়, এই বিষয়গুলো এখানে আছে। এখানে তাহলে 4টা গেল, এগুলো একটু তোমরা দেখে নিবা। হ্যাঁ, 4টা দেখো এইখানে 5, 4-এর পরে যদি আমরা দেখি, দেখো 5, 6 পানি স্যানিটেশন, ওই আগেরটাই ছিল, পানি স্যানিটেশন আগেরটাই ছিল কিন্তু ষষ্ঠতে, সেইটাই। জ্বালানি অবকাঠামো, জ্বালানি মানে বিদ্যুৎ উৎপাদন, দেখো 20 সালের মধ্যে বলছে 23,000 মেগাওয়াট, একদম 23,000-এর এর আরও বেশি আছে। তারপরে বিদ্যুৎ সরবরাহ, এই 96 ভাগ মানুষের পৌঁছায় দিবে। বিদ্যুতের সিস্টেম লস আছে 13 ভাগ, এটাকে কমায় নিয়ে আসবে 9 ভাগে। হ্যাঁ, মাওয়া জাজিরায় দেখো পদ্মা বহুমুখী সেতুর কথা বলা হয়েছে, এই পদ্মা কিন্তু রেডি হয়ে গেছে এবং আমরা ইনশাল্লাহ যেদিন চালু হবে তার কিছুদিনের মধ্যেই যাব পদ্মা সেতু দিয়ে, দেখতেও যাব। তাহলে দেখো এগুলা কিন্তু হয়ে গেছে। এরপরে দেখো এই যে জেন্ডার সমতা মানে নারী পুরুষের যে অসমতা আছে, আমরা গতটায় পড়ছি কি কি, নারী বেতন কম পায়, খাবার কম পায়, মিনার আর রাজুর মধ্যে যে পার্থক্য সেগুলো কিন্তু আমরা বলছি। সেই জিনিসগুলাই আমাদের ষষ্ঠরগুলাই সপ্তমে আরেকটু ঝালাই করে নিতেছে। দেখো এই যে এইখানে আরও 2টা আছে, সেই 2টা কি দেখো, বলছে পরিবেশগত টেকসই উন্নয়ন, এমন করতে হবে উন্নয়ন করলাম আর সেই উন্নয়নের ফলে কুফল ভোগ করলো ভবিষ্যৎ প্রজন্ম, তা না। হ্যাঁ, এমনভাবে উন্নয়ন, চামড়া শিল্পের উন্নয়ন করলাম কিন্তু চামড়ার বর্জ্যে নদী, মাছ, পানি সব নষ্ট হয়ে গেল, ভবিষ্যৎ প্রজন্মে সে পানি মাছের অভাব পড়বে, এরকম না। আমরা উন্নয়ন করব কিন্তু ওইসব ক্ষতি না করে, এটা হচ্ছে টেকসই সরি আইসিটি উন্নয়ন। আইসিটি তো এই বিষয়ে আগেরটাও ছিল, এইখানেও দেখলাম আমরা আইসিটিতে ভালো করতেছি, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছি, তারপরে আরও স্যাটেলাইট পাঠাবো। তাহলে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এরকম 10টা জিনিস আমরা দেখলাম। পরিকল্পনায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কৌশলে 4টি মূল বিষয় অন্তর্ভুক্ত করা হয়, এইটাও কিন্তু একটু পড়তে হবে। হ্যাঁ, খুঁজে খুঁজে দিলাম এইটা। 1 নম্বরে বলছে 7.4% অর্জন, হ্যাঁ, প্রবৃদ্ধি 8% করা। তারপরে হচ্ছে তোমার, হ্যাঁ, 20 সালে 8 সালে করা। তারপরে দেখো এখানে বলছে প্রবৃদ্ধি হবে অন্তর্ভুক্তিমূলক, দারিদ্র্যমুখী ও পরিবেশগত টেকসইভাবে। হ্যাঁ, কি বলছে, প্রবৃদ্ধি হবে, হ্যাঁ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, অর্থাৎ প্রবৃদ্ধি এমন প্রবৃদ্ধি হইল যাতে সাধারণ জনগণের অন্তর্ভুক্তি নাই। আর ধনীদের আয় বাড়লো, সেইটা গরিবদের মাথায় ভাগ করে দিলে তাদের জাতীয় আয়, মাথা পিছু আয় তাদের বেড়ে গেলো, এরকম না। অর্থাৎ সাধারণ গরিব মানুষেরও আয় বাড়বে, হ্যাঁ, তাদেরও অন্তর্ভুক্তি থাকবে জিডিপিতে। তারপরে বলছে দারিদ্র্যমুখী এবং পরিবেশগত টেকসই, হ্যাঁ, উন্নয়নটা হবে দরিদ্র মানুষের যাতে উন্নয়ন হয়, এমন খালি উন্নয়ন হইলো না যেগুলার ভোগ শুধু বিলাসিতায় কাজে লাগলো ধনীদের, এইরকম না। তারপরে বলছে তোমার এই যে গতে বলছে দেখো পরিকল্পনার মেয়াদান্তে চরম দারিদ্র্য নেমে আসবে কত, 8.9। আসলে 20 সালে এটা হয় নাই, আমাদের এখনো 20-22%, 22%-এর মতো আসছে। এটা আমরা একটা ছক দেখবো একটু পরে কত পার্সেন্টে আসছে, অর্থাৎ আমাদের 28-29 ছিল, সেখান থেকে 20-22-এ নেমে আসছে, আমরা যেই 10-9-এর কাছাকাছি আসতে পারি নাই। তারপরে অধিকাংশ অর্ধ বেকার সহ সব অতিরিক্ত শ্রমশক্তির কর্মসংস্থান নিশ্চিত করা, এই যে 4টা, এই 4টা জিনিস আমাদের মূল 4টা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের 4টা যে মূল কৌশল সেটার কথা বলা হয়েছে। তারপরে এখানে একটা শর্ট লিস্ট দেওয়া আছে যে ওই যে মানে কত টাকার বাজেট, সরকারি বেসরকারি কোন খাতে কত, অন্যান্যটাতেও আমরা যেরকম মানে কত টাকার বাজেট গ্রহণ করা হয়,
সরকারি খাতে বেসরকারি খাতে কত ব্যয়, এই বিষয়গুলো এইখানে দেওয়া আছে। এটা একটু দেখে নেব। এরপরে আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ এই যে দেওয়া আছে আসলে অর্জন। দেখো, প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল, এই যে 10 সালে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 6.1। তারপরে 15 সালে 6.7 এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2020 সালে ধরা হয়েছিল 8 অর্জিত হবে। আসলে 19 সালে 20 সাল তো, 20 সালের আগে, এই 20 সালের আগে 19 সালে আমাদের হয়েছিল হলো 7.3 হয়েছিল। তাহলে আমরা 20 সালে এসে আমরা এই 20 সালে এসে আমরা 8-এ যাইতেই পারতাম যদি করোনা না হইতো। হ্যাঁ, যেইভাবে আমরা অর্থনীতিতে বাড়তেছিলাম এইরকম। এইখানে অন্যান্য দারিদ্র্য নিরসন বলছে, দারিদ্র্য নিরসন এই যে 17.6 ছিল, 12.9 ছিল এবং 8.9 ছিল। 10 সালে আমরা এত টার্গেট করলেও যে 20 সালের মধ্যে 8.9 নামায় নিয়ে আসবো, আমরা আসলে পারি না। আমরা এখনো 20-এর ধারে কাছে দিয়েই ঘুরতেছি। তবে অনেক কমে গেছে, 40-এর উপরে ছিল, 40-43%। এই রিসেন্ট 20 বছরে এতই, প্রত্যেক বছর প্রায় 2% করে কমে আসতেছে, এরকম একটা অবস্থা। তারপরে তোমার কৃষিতে প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, দেখো মাথাপিছু আয় এখন 2009 না, এটা হচ্ছে আমাদের $2009 টার্গেট ছিল। দেখো, $2009 টার্গেট ছিল, $2009, কিন্তু আছে এখন কত জানো, $2064। তাহলে এইটাতে আমরা ওভারকাম করে গেছি। এই যে প্রবৃত্তিতেও আমরা অর্জনের কাছাকাছি ছিলাম, করোনার কারণে পারিনি। তারপরে তুমি দেখো এইখানে আরেকটা জিনিস, আমি এই যে রেমিটেন্স দেখো, রেমিটেন্স বলছে, রেমিটেন্স 25.4, হ্যাঁ বলছে, সেইটা কিন্তু এখনো 42-43 আছে। এইটাতেও আমরা অর্জন করে আগায় গেছি। হ্যাঁ, তারপরে বলছে এই যে জাতীয় সঞ্চয় জিডিপির, এই দেখো 32%, হ্যাঁ 32%, আমরা 29-এর কাছাকাছি আছি, 29%-এর মতো, 28, 29, 27, 28, 29, 28, 29-এর দিকে আছি। তাহলে এইটাও কাছাকাছি অর্জন হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তাহলে এইরকম দেখো, জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের 1 ধরা হয়েছে, 1, কিন্তু আসলে আমরা 1 পারি না, এখন 1.34 আছে আমাদের। আর মুদ্রাস্ফীতি চাইছিল 5%। মুদ্রাস্ফীতি আসলে আমরা চাল, আর যদি বলি চালের আগে দিয়ে পেঁয়াজ, এইরকম বিষয় ছাড়া, আর এখন তেলের দাম একটু আছে, তাছাড়া মোটামুটি কিন্তু সহনশীলই ছিল। গড় মুদ্রাস্ফীতি 6-এর মতোই ছিল। হ্যাঁ, চাল ডাল এগুলো বাড়ার পরেও, চাল তেল বাড়ার পরেও এরকম ছিল। সাক্ষরতার হার, হ্যাঁ এইগুলা বিষয়গুলা অনেকগুলো আমরা এগুলো অর্জন করতে পারছি। তার মানে এখানে বিদ্যুৎ খাতের কথা বলা হয়েছে, কি বিদ্যুৎ খাত আমরা অর্জন করতে পারছি, প্রবৃদ্ধির কাছাকাছি ছিলাম, মাথাপিছু আয় আমরা ওভারকাম করে গেছি, রেমিটেন্স আমরা ওভারকাম করে গেছি। তারপরে তোমার এই যে এটা জিডিপির সঞ্চয়, অভ্যন্তরীণ বিনিয়োগ, জিডিপির বিনিয়োগ, এটা বলছে পার্সেন্টেজ, এটা আমরা 32, হ্যাঁ আমরা এই 29-এর দিকে আছি। তবে এটা 1% বাড়ানোই খুব কঠিন কিন্তু আসলে। এইটা এইটা একটা তুলনামূলক ছক, যেখান থেকে আমরা দেখতে পারি যে আমরা আসলে 20 সাল পর্যন্ত কতটা অর্জন করছি। হ্যাঁ, অনেকগুলাই আমরা অর্জনের কাছাকাছি, আর অনেকগুলো আমরা অর্জন করতে পারি নাই। এই বিষয়গুলো এইখানে আমরা দেখতে পারলাম। এইবার যে আমরা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা মানে আমরা কি কি অর্জন করতে পারছি, কি কি অর্জন করতে পারি নাই, কেন। হ্যাঁ, আমরা এই যে এখানে উপরে দেখলাম, কিন্তু এই যে উপরে দেখলাম কিছু অর্জন করতে পারছি, কিছু পারি নাই। এর কারণ বলছে বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস। আর আসলে আমরা যা রোহিঙ্গা সমস্যা, হ্যাঁ এসডিজি বাস্তবায়ন আমরা কিন্তু সফল। এসডিজি আমাদের মতো আর কেউ কিন্তু বাস্তবায়ন করতে পারে না এসডিজি। হ্যাঁ, আমরা অর্জনের কাছাকাছি আছি। তাহলে এরকম এইখান থেকে তোমরা দেখতে পারো, যেমন জিডিপি প্রবৃদ্ধি 7.4 ধরা হলেও, বিপরীতে প্রবৃদ্ধি ছাড়িয়ে সর্বকালের রেকর্ড। হ্যাঁ, আমরা 7.4, আসলে 7.4-এর মতো আমরা 7.3 অর্জনই করছিলাম। আমরা আসলে 8-এ, এই 20-এ এসে কিন্তু 8 পারতামই, শুধু করোনা যদি না হইতো। দারিদ্র দেখো, এই যে দারিদ্র বলছে 24.8 হতে 20%-এ নামায় নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের যদিও লক্ষ্যমাত্রা ছিল 8.9, আমরা এই কাছে যাইতে পারি না, কিন্তু এই 24 থেকে 20, আমি বলছিলাম যে এটা 42-43% ছিল দারিদ্র, সেইখান থেকে নামায় নিয়ে আসছি। অবশ্য আমরা একটা ছক দেখছিলাম যে গ্রামে শহরে 84%, গ্রামে হলো এরকম 74% লোক, একটা ছক কিন্তু আমরা দেখছি। আমি বলছি যে ওইখানে নিচের দিকে 3 বছরের পর বা অনেক দারিদ্র ছিল 74 সালে, সেখান থেকে আমরা অনেক কমে আসছি।
এবং 3%-এর নিচে নামায় নিয়ে আসলে বলা হয় যে আর দারিদ্র নাই। তাহলে এইখানে এই যে পঞ্চবার্ষিকের একটা দুইটা বলা আছে, আরও কিছু আছে, আমরা ওই পেজে যায় দেখি, পরের পেজে যায় দেখি আরও কিছু আছে, আরও কিছু আছে। এই যে দেখো একদম আশা 23,000 মেগাওয়াট, একদম এটা কিন্তু বাস্তব হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের 30,000 মেগাওয়াট বিদ্যুৎ হয়ে যাবে। মুদ্রাস্ফীতি দেখো 6.5% অ্যান্ড হতে 5.5%, এইটা ছিল, এটার কাছাকাছি ছিল, নিয়ন্ত্রিত ছিল। মাথাপিছু আয় বৃদ্ধি আমরা কিন্তু দেখছি $2,009 হওয়ার কথা, হয়ে গেছে কত, $2,064। এইটা আমরা অতিক্রম করে গেছি। এগুলা আমাদের বিনিয়োগ কর্মসংস্থানে কিছু ব্যর্থতা ছিল, থাকবেই। হ্যাঁ, এই পর্যন্ত হয়ে গেছে। এখন দেখো তাহলে এই 20 সালের 20 সালের 2020 সালের জুনের 30 পর্যন্ত শেষ। জুনের 30 পর্যন্ত কিন্তু আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ। তার মানে করোনার বছরের এই 20 সালের জুলাই থেকে জুলাই জুলাই থেকে কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়ে গেছে। এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে খুব বেশি আমরা জানি না। আমরা এখানে কিছু জিনিস লেখা আছে, সেই জিনিসগুলো তোমরা একটু, এখানে খুব বেশি জিনিস লেখা নাই, অল্প কিছু জিনিস, বেশি নাই যেহেতু অল্প কিছু জিনিস আছে। টার্গেট কি, লক্ষ্য, হ্যাঁ, এই যে কি কি লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব দেওয়া হয়েছে কি, হ্যাঁ, এটা বিস্তারিত এখানে নাই, যা আছে এটুকু তোমরা একটু দেখে নিবা। এইটা থেকে অষ্টম থেকে না, পঞ্চম ষষ্ঠ সপ্তম থেকেই প্রশ্ন কিন্তু আসবে, এইটুক তোমরা একটু দেখে নিবা। আর এরপরে আমরা যাই আজকের পড়ার শেষের দিকে। সেটা বলছে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার সমস্যাসমূহ। পরিসংখ্যানের অভাব, পরিসংখ্যান তথ্য নেওয়া যায় না। তথ্য নিতে গেলে মানুষ উল্টাপাল্টা বলে, যখন সরকারের লোক যায় তখন ভুল কথা বলে। এগুলো আমি ফার্স্ট ইয়ারে পড়াইছি যে সরকারের লোক হিসাব নিতে গেলে বলে যে জমি কম, আয় কম, ধান কম, কিন্তু যদি বিয়ে শাদী করাইতে যায় ছেলে মেয়ে, তখন অন্যের জমি সহ দেখায় দেয় এগুলো সব আমার। অথচ সরকারি লোক গেলে যখন ট্যাক্স দিতে হবে, করতে হবে, তখন মানুষজন ঠিক মতো বলে না, মিথ্যা কথা দেয়। অভিজ্ঞ পরিসংখ্যান তথ্য সংগ্রহকারীর অভাব, তারপরে পরিকল্পনা বিশারদের অভাব। অর্থাৎ যারা আমাদের দেশে এমপি মন্ত্রী অমুক তমুক যারা হয়, এদের মধ্যে অনেকেই খুব ভালো লেখাপড়া জানে না, পরিকল্পনা বা কিভাবে কাজটা করলে ঠিক হবে সে সম্পর্কে জ্ঞান থাকে না। হ্যাঁ, বা যারা আমাদের শিক্ষিত আছে, পরিকল্পনাবিদ বা এর সাথে জড়িত আছে, এরাও অনেক সময় খামখেয়ালিপনা করে। তাহলে এরপরে বলছে অদক্ষ প্রশাসন, কি বলছে, অদক্ষ প্রশাসন। তারপরে মূলধন, মানে কাজ করতে গেলে ব্রিজ কালভার্ট, টাকা লাগবে। বৈদেশিক মুদ্রার অভাব, তোমার দেশে তুমি টাকশালে টাকা ছাপাইলা, অনেক টাকা আছে, কিন্তু বিদেশ থেকে জিনিস আনলে তো টাকা দেওয়া হবে না, লাগবে ডলার বা স্বর্ণ লাগবে। তাহলে এগুলো না থাকলে বিদেশ থেকে আনতে পারবে না। দক্ষ শ্রমিক, যেমন পদ্মা সেতু করতে আমাদের হাজার হাজার শ্রমিক চীন থেকে আনতে হয়েছে, আমাদের কিন্তু সব দক্ষ শ্রমিক ছিল না, অনেক টাকা লাগছে, কিন্তু ওদের তো টাকাই দিলে হবে না, ওদের ডলারে দিতে হয়েছে। অতিরিক্ত জনসংখ্যা, অনেক জনসংখ্যা, অনেক মানুষ। এই দেখো অস্ট্রেলিয়ায় আমাদের জনসংখ্যা আমাদের চাইতে কম, আমাদের 1 বর্গ কিলোমিটারে গড়ে বাস করে তোমার 1100-1200 জন। আবার ঢাকা শহরে 2-4 লাখ বাস করে, কিন্তু বা আরও বেশি বাস করে, কিন্তু কানাডা আর অস্ট্রেলিয়ায় বাস করে 1 বর্গ কিলোমিটারে 3 থেকে 4 জন। কোথায় আমাদের 1100 আর কোন থেকে কোথায় 3 থেকে 4 জন। তাহলে এদের জন্য বাড়তি খাবার, বাড়তি তেল, বাড়তি সাবান, বাড়তি ডাল কিনতে এই দেশের সরকারের টাকা শেষ। জনসহযোগিতার অভাব, মানুষজন সহযোগিতা করে না সরকারকে বা সরকারি প্রতিষ্ঠানকে। মিশ্র অর্থনীতির জটিলতা, মিশ্র অর্থনীতি কি আমরা কিন্তু জানি। মিশ্র অর্থনীতি মানে কি, মিশ্র অর্থনীতি মানে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র দুইটা একসাথে, অর্থাৎ সরকারেরও আছে আবার বেসরকারি আছে। সমস্যা কি দেখো, আমরা একটা জিনিস প্রায়ই দেখি, বিআরটিসি বাস সরকারের, দেশের অনেক জেলায় বিআরটিসি বাস চালু করতে গেলে যারা পাবলিক বাস আছে, হ্যাঁ, ধনতন্ত্রের কারণেই তো মানুষরাও বাস নামাইতে পারতেছে রাস্তায়, আর সরকারের বাস হলো সমাজতন্ত্রের মতো বিষয়। তাহলে পাবলিকের বাসের মালিকেরা করতেছে কি, এরা বলে যে না, বিআরটিসি বাস চলতে দেওয়া যাবে না। কেন? এটা চললে ওরা ইচ্ছা মতো মানুষের কাছ থেকে গলা কাটতে পারে না, হ্যাঁ, টাকা নিতে পারে না। এরকম অনেক কিছু আছে, হাসপাতাল আছে, ক্লিনিক আছে, এই ধরনের বাস্তব উচ্চাভিলাষী পরিকল্পনা। আমাদের সামর্থ্য কম, হ্যাঁ, সামর্থ্য কম, টাকা পয়সা কম, এবং হচ্ছে সম্পদ কম। হ্যাঁ, এই জন্য আমরা পরিকল্পনা যতই বিলাসী পরিকল্পনা নেই না কেন, এটা বাস্তবায়ন করা কঠিন হয়। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বেশি ধরি। দেখো বাজেট পেশ করার পরই বিরোধী দলগুলো বলে যে এ তো অকল্পনীয়, হ্যাঁ, কাগজে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না, এইরকম কথা বলে। আবার আমরা বিদেশিদের দ্বারা আমাদের পরিকল্পনা
প্রণয়ন করি। বিদেশিরা তো আমাদের দেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে বুঝে না। এই জন্য ওরা ওদের দেশের মতো করে চিন্তা করে পরিকল্পনা প্রণয়ন করে, পরে দেখা যায় বাস্তবায়ন করতে গেলে কঠিন হয়। যেমন বুলেট ট্রেন চালুর ঘোষণা দিছে, হ্যাঁ, এরূপ কি এরূপ অনেক পরিকল্পনায় অর্থাপচয় করে পরবর্তীতে বাতিল। পুরাতন রেললাইন সংস্কার না কইরাই বলছে যে বুলেট ট্রেন পুরাতন। আমরা যে জামালপুর যাই, ঢাকা থেকে জামালপুর, এনে 177 কিলোমিটার, 6 ঘন্টা লাগে। অথচ চিটাগাঙের ট্রেনগুলা 350 কিলোমিটার চলে যায় 5 ঘন্টায়। অর্থাৎ গড়ে 80 কিলোমিটার বেগে চলে, আর জামালপুরের ট্রেন চলে 30 কিলোমিটার বেগে। এর কারণ কি? পুরাতন লাইন, এখানে ট্রেন জোরে চলতে পারে না। হ্যাঁ, তাহলে এরকম বলছে যে পুরাতন লাইন সংস্কার না করে বুলেট ট্রেনের লাইন নেওয়া করা, এটা বলছে যে কেউ কেউ বলছে যে এটা ঠিক না, এরকম বলছে। আবার যে অনেক ক্ষেত্রে বলা হয় ডেমো ট্রেন আনা হয়েছে, এই ট্রেনগুলো আমাদের দেশের জন্য উপযোগী না। তাহলে এই পরিকল্পনা আনার পরিকল্পনা কারা করছে? আমাদের দেশের লোকজনই করছে। এগুলো অর্থের অপচয়। এরকম অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে অর্থের অপচয়, সঠিক পরিকল্পনা, রাজনৈতিক অস্থিতিশীলতা। এটা আমরা জানি, হরতাল ধর্মঘট একসময় খুব হইতো, এই কারণে সব কিছু বন্ধ থাকতো। এই বিষয়গুলো আমরা জানি। অস্থিতিশীলতার কারণে উন্নয়ন সম্ভব হয় না, এগুলো আমরা বহুবার দেখেছি যে আমাদের দেশে কি হয় এগুলা। তাহলে আজকে আমরা দেখব যে এটা, আজকের ক্লাস প্রায় আমাদের শেষ। আজকে অনেক ম্যারাথন ক্লাস নিলাম। আসলে অনেক কিছুই বোঝানো দরকার ছিল, সম্ভব হচ্ছিল না। তবে শেষ করা দরকার ছিল যে এটা তোমরা যাতে পুরোটা পড়তে পারো, প্রস্তুতি নিতে পারো। আমি এই দশম অধ্যায়ের উপর একটা পরীক্ষা নেব যে কোনো দিন, তোমরা ভালো করে বিস্তারিত পড়ে রাখবা। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাই শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করবা, আমি অ্যান্সার দিতে বা মেসেঞ্জারে দেবে, আমি আসলে চেষ্টা করব। আসলে এটা ক্লাস ছিল কম করে 3টা ক্লাস, আসলে এক ক্লাসে না নিয়ে উপায় ছিল না। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। আল্লাহ হাফিজ।